জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, এবং এত বেশি অভিজ্ঞতা সব হয়তো সবসময় মনে থাকে না। প্রতিদিন কোনো না কোনো অভিজ্ঞতার কথা যখন চিন্তা করতে থাকি, একটা না একটা আমার মনে পড়ে। তখন গত 2 সপ্তাহ ধরে চিন্তা করছিলাম যে আমি এই ঘটনাটা চেয়েছিলাম আলিফ ভাইয়ের কণ্ঠে শোনাতে, কিন্তু সেই অবস্থা তার হয়ে উঠছে না। বারবার চেয়েছিলাম অনেক আগেই আলিফ ভাইয়ের কণ্ঠে যদি শোনাতে পারতাম ভালো হতো, কিন্তু এবার শেয়ার করি। জীবনে সব অভিজ্ঞতা অন্যরকম, সব একই রকম না, আবার সব আলাদা। যার কথা বলছি তার নাম শরাফত। ভদ্রলোক জীবিত নেই, কিন্তু তার অভিজ্ঞতা আমি শোনাতে চাই আপনাদের। এক মরে যাওয়া মানুষের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আপনাকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিবে এবং চিন্তা করতে বাধ্য করবে আপনি হলে কি করতেন, আর আপনি কিভাবে সাফার করে গেছেন এরপরে, এবং যত ঘটনা এরপরে ঘটেছে তা কি ঘটা উচিত ছিল নাকি উচিত ছিল না। ঘটনা অনেক আগের, একদম গোড়াতে যাই। তার সাথে কিভাবে পরিচয়, কিভাবে কি না, এগুলো বলে সময় নষ্ট করতে চাই না। একদম শুরুতে বলি, উনি ওই সময় সরকারি কর্মকর্তা ছিলেন পোস্ট অফিসে। তার নতুন নতুন বিয়ে হয় তখন, এবং তার স্ত্রীর সাথে তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। তাদের ওই সময় কিভাবে যেন ভালোবাসার এক মেলবন্ধন তৈরি হয় বিয়ের আগে, যার ফলশ্রুতিতে তারা আর কি বিয়ে করেন। তো তাদের সংসার একদম শান্তিতে কাটছে, সব সুন্দর, সব কিছু ঠিকঠাক। একদিন তিনি বাসায় ফিরেন শরাফত। ওই দিন তিনি বাসায় ফিরেন, নিজের যে টেবিল রয়েছে সেই টেবিলে বসেন। ক্লান্ত ছিলেন, কিন্তু কোন একটা দুশ্চিন্তা ছিল তার ভেতরে। ওই দুশ্চিন্তায় তিনি তখনও মগ্ন। তার স্ত্রী আসলো, কথাবার্তা বলল, তার সেদিকে কোনো খেয়াল নাই। ওই দিন তার স্ত্রীর সাথে তার যত ধরনের কথা হয়েছে না কেন, তিনি তো স্ত্রীকে হুঁ হ্যাঁ এর ভিতরে উত্তর দিয়েছেন, তিনি বাইরে কোনো কথা বলেননি। তাদের বিয়ে তখন প্রায় 1.5-2 বছর চলে। তো এর 1 মাস পরে বা কিছু সময় পরে তিনি জানতে পারেন যে তার স্ত্রী সন্তান সম্ভবা, তারা স্বামী স্ত্রী হবেন, স্বামী স্ত্রী আর কি পিতামাতা হবেন। ওই সময় থেকেই শুরু। তিনি অফিস করতেন, তিনি বাড়িতে আসতেন। আমরা তো জানি তাদের জীবন, ওই সময় সরকারি কর্মচারীদের জীবন কিরকম, ওই রকমই জীবন তার। বাড়িতে আসতেন, কিন্তু আস্তে আস্তে হতে লাগলো কি, তার রাতের ঘুম গায়েব হয়ে যেতে লাগলো। এবং যখন তিনি শুয়ে থাকতেন, অন্ধকারের দিকে তাকিয়ে থাকতেন, তার কেন জানি মনে হতো তিনি বিছানা থেকে নামছেন, তিনি হেঁটে রান্নাঘরের দিকে যাচ্ছেন, যে বডিটাকে একবার দেখছেন, তারপর আবার তিনি নিজে ফেরত এসে শুয়ে পড়ছেন। আবার অন্ধকারের দিকে তিনি তাকিয়ে থাকছেন। মনে হচ্ছে যেন ছায়া, এক একটা ছায়া, 2টা ছায়া, হাত দেখা যায়, মাথা দেখা যায়, দেয়ালের মধ্যে ছায়াগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। তার রাতের ঘুম কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে, এবং তার স্ত্রী তাকে বলতেছে, হঠাৎ তুমি শান্ত হয়ে গেল কেন? তিনি তার স্ত্রীকে তেমন কোনো কথা উত্তর দিতেন না। তখন তার স্ত্রী কেন, সবাই দেখলো যে শরাফতের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন। মানুষজন অনেক সময় এটাকে এভাবে ধরে নেয় যে চাকরি জীবন তো ফ্যাটিক চলে আসছে। এই অবস্থায় চলছে, কিন্তু প্রতিদিন অন্ধকারের ভেতরে তিনি ছায়া দেখতেন, এবং প্রায়শই তিনি উঠে দাঁড়াতেন, বিছানা থেকে নামতেন, রান্নাঘরে যেতেন, বটিটা হাতে নিয়ে এই অন্ধকারের ভেতরে যে ছায়া
ওনার আশেপাশে ঘোরাফেরা করে। এই ছায়াকে তিনি ধরার চেষ্টা করতেন। তার ইচ্ছা ছিল একটাই, যে বটি চালিয়ে এই ছায়াকে একদম তিনি নিঃশেষ করে ফেলবেন। যত সময় যাচ্ছে প্রেগনেন্সির, তার স্ত্রীর, ততই যেন তার অশান্তি আরো বাড়তে লাগলো। তার স্ত্রী কিন্তু কোনো সমস্যা অনুভব করে না, এমনকি তিনি কাউকে বলেননি যে তার কোনো সমস্যা হচ্ছে। বরং মাঝে মাঝে তার স্ত্রী যখন তাকে ডাকতো, বা ওই সময় যখন তার নিজের মা তার স্ত্রী মানে একটু টেক কেয়ার করার জন্য যখন ছিলেন, তার নিজের মাও যখন তাকে ডাকতো, মানে একদম এক ধ্যানে থাকতেন। তাকে স্পর্শ করলে হঠাৎ তিনি জেগে উঠতেন, মনে হচ্ছেন তিনি মাত্র কোনো একটা বদ খেয়াল থেকে হোক বা যে কোনো খেয়াল থেকে হোক, তিনি মাত্রই ফিরে এসছেন, তার এরকম মনে হতে লাগলো। তিনি কি খেয়ালের ভেতরে থাকতেন জানেন? তিনি শুধুমাত্র সেই বটি নিয়ে সে ছায়ার পেছনে ছুটছেন, এবং সেই ছায়া তার স্ত্রীর পেছনে যে লুকাচ্ছে, আর তার স্ত্রীও কান্না করছে, সেই ছায়াও তার স্ত্রীর পেছনে যে লুকাচ্ছে। তার স্ত্রী কান্না করছে, তিনি বটি দিয়ে কিছু করতে পারছেন না তার স্ত্রীকে, কিন্তু তার ইচ্ছা সেই ছায়াকে তিনি বটিতে খুন করে ফেলবেন। এই অবস্থা চলছে কিন্তু তার ভেতরে। প্রেগনেন্সির প্রায় 3-4 মাস বাকি তখন। এবার ঘটনা অন্যদিকে মন নিতে শুরু করে। তিনি তো রাতে ঘুমাতে পারছেন না। স্বাভাবিকভাবে আপনার মনে হতে পারে ঘুম নষ্ট হয়ে যাওয়ার কারণে তার মানসিক রোগ দেখা দিয়েছে। কিন্তু তিনি যখন নিজের টেবিলে বসে কাগজ পড়তেন, সময় কাটাতেন, তখন তিনি এবার দেখতে লাগলেন কি জানেন? তারই স্ত্রী বিছানায়, কিন্তু তার স্ত্রী নেই। তার স্ত্রী সন্তান সম্ভব স্ত্রী, যেহেতু স্বাভাবিকভাবে তার স্বাস্থ্য একটু বেড়ে গেছে, তিনি তার পাশে এসে বসলেন। যেটা প্রথম রাতের ঘটনা। তার স্ত্রী তার পাশে এসে বসলেন, তার স্ত্রী এক হাত দিয়ে তলপেট ধরে রেখেছেন। এইভাবে তিনি তার তলপেট ধরে রাখেন না। তার স্ত্রী যে কাপড়টা পরেছে, এই কাপড়টা সাদা কাপড়। তার স্ত্রী কিন্তু এই কাপড় পরে রাতে শোয়নি। তিনি জিজ্ঞেস করলেন যে তুমি এই কাপড়টা পরলে কখন, আর এই কাপড়ের অবস্থা এরকম কেন? মানে তিনি যে শাড়িটা পরেছেন, সেই শাড়িতে তার উপরের অংশ পুরোপুরি বোঝা যায়, এবং পেটের পুরো অংশটা দেখা যাচ্ছে, যে অংশটা খুলে গেছে। তো তিনি তার স্ত্রী তার হাতে বটিটা আগিয়ে দেয়। বটিটা আগিয়ে দিয়ে বলে, তোমার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে এই যে এই বটিটা দিয়ে পেটটা কেটে বাচ্চাটা বের করে নিয়ে আসো। তার স্বামী বলতো, যে সমস্ত কি কথাবার্তা বলছো তুমি আমাকে। তো বটিটা যখন আরেকটু আগিয়ে দেয়, বটিটা কিন্তু ধারালো বটি। ওই অল্প আলোতে, হারিকেন হোক বা ল্যাম্পের আলো হোক বা বাল্বের আলো হোক, চকমক কিন্তু করে ধারের অংশটা। সেটা দেখে তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলছে, এই যে বটিটা দিয়ে আমার পেট কেটে বাচ্চাটা তুমি বের করে নিয়ে আসো, তোমার সমস্ত অশান্তির মূল এই বাচ্চা, এর বাইরে কোনো অশান্তি নেই তোমার। তিনি তখনও যখন না করছেন, তার স্ত্রী তার আরো কাছে আসে। যেমন একজন স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য হোক বা যেটাই হোক, হাত তো স্পর্শ করে, তাই না? হাত স্পর্শ করে তার স্ত্রী তাকে বলছে, তুমি আমার পেট কেটে এই বাচ্চাটাকে বের করে ওকে মেরে ফেলো, তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি বুঝো না কেন? তোমার এই অশান্তি আমার ভালো লাগে না। আর যদি তুমি চাও, এ কথা বলে তার স্ত্রী সে বটিটা তার হাতে আরেকটু আগিয়ে দিয়ে একেবারে স্পর্শ করিয়ে দিয়ে বলল, আর যদি তুমি চাও, তুমি আমার গলায়ও বটিটা চালিয়ে দিতে পারো। তোমার আর কোনো অশান্তি থাকবে না, তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি তুমি চাও যে তুমি এই কাজ করবে না, আমি করি, তাহলে বটিটা আমার হাতে শুধু তুমি ধরিয়ে দাও, আমি নিজে আমার গলা কেটে ফেলবো। কেউ তোমাকে কিচ্ছু বলবে না, ওই ঘরে তোমার মা আছে, সবাই জানে তুমি আমাকে অনেক ভালোবাসো। মানুষজন জানবে যে তুমি পাগল না, পাগল আমি আমার গলা কেটে ফেলেছি,
তোমার মাকে ডেকে এনে সবার সামনে গলা কাটবো, তোমাকে আমি মুক্ত করে যাব, তুমি ভয় পাবে না। যে শরাফত যে সে একদম শক্ত, তার ভেতরে কোনো ভয় নেই, কোনো কিছু নেই, কারণ তার সামনে তার স্ত্রী। কিন্তু যে কাপড়টা পরে এই কাপড়টা তার স্ত্রীর কাপড় নয়। সে বডিটা সরিয়ে দিল এবং সে বলল, তুমি আমার বদ খেয়াল, আমি বুঝি তুমি আমার বদ খেয়াল, তুমি আমার সাথে কথা বলছো তাই না? আমার স্ত্রী তো এখন শুয়ে আছে। তো সে উত্তর দিল, না, আমি তো তোমার স্ত্রী, তোমার সমস্ত সমস্যার সমাধান আমাকে হত্যা করলেই হয়ে যাবে। আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, কেটে ফেলে দিলেই তো খুব সহজে সমাধান হয়ে যাবে। তখন শরাফত তার সামনে যেই পেপারে তিনি যে কয়েকটা লাইন লিখেছিলেন তার স্ত্রীর উদ্দেশ্যে, কারণ তিনি লেখালেখি করতেন, সে কাগজটা তার স্ত্রীকে, যে এখন তার পাশে বসা, তাকে দেখিয়ে বলল, আমার সমস্যা যদি তুমি হতে, তাহলে আমি কেন লিখলাম তোমার জন্য এই 2 লাইন। তো সেই তার স্ত্রী তখন সেই লাইনগুলো পড়ল। লাইনগুলো পড়ার পরে তার দিকে তাকালো এবং তাকিয়ে বলল, তুমি বুঝতে পারছো না, আরো প্রকট হবে সবকিছু, আরো ভয়ঙ্কর হয়ে উঠবো আমি, আরো ভয়ঙ্কর হয়ে উঠবে তুমিও। তুমি এখনো সময় আছে, বড়িটা চালিয়ে দাও আমার গলায়, নয়তো সব কিছু আরো খারাপ হবে, তোমার কষ্ট অনেক হবে, অনেক। তো তিনি শরাফত তার চোখ তিনি বন্ধ করে ফেলেন এবং তিনি আবার যখন তার চোখ খুললেন, ওই চেয়ারে তখনও তার স্ত্রী বসা, সেই সেই অদ্ভুতভাবে কাপড় পরা সেই মহিলা আর কি, তার স্ত্রী তখনও বসা। কিন্তু এবার তিনি ঘুরে তাকালেন আসলে যেদিকে তার স্ত্রী তাকিয়ে আছে সেদিকে, তার স্ত্রী যেদিকে শুয়ে আছে সেদিকে, বিছানায় তার স্ত্রী সেখানে শোয়া। এবার যখন তিনি আবারও ওই সাদা কাপড় পরা তার অপর স্ত্রীর দিকে তাকালেন, যে তার স্ত্রীর রূপে তার সামনে, এখানে এখন কেউ নেই। এটা ছিল প্রথম রাত। প্রায় রাতেই এইভাবে তার স্ত্রী যখন ঘুমাতো, তার স্ত্রীর রূপে সে আসতো তারই স্ত্রী হয়ে, এবং এসে তাকে বলতো, আমার পেট কেটে বাচ্চা বের করে ফেলো, অথবা আমার গলায় বটি চালিয়ে দিয়ে সমস্ত সমস্যার সমাধান করে ফেলো, তোমার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও শরাফত এই ব্যাপারগুলোকে কিন্তু পাত্তা দিতেন না। কিন্তু যত সময় যাচ্ছে শরাফত নিজের ভেতরও অশান্তি অনুভব করতে লাগলেন। এমন এক অশান্তি, যে অশান্তির কোনো ব্যাখ্যা তার কাছে নেই, দুনিয়ার কোনো মানুষও জানে না কোন অশান্তির ভেতরে তিনি আছেন। তার বাড়িতে এখন লোকজন আসে, অনেক লোকজন আসে। তার মা ছিল, এখন তার শাশুড়ি রয়েছেন মেয়ের দেখভালের জন্য। তার স্ত্রীও খুশি, সবার যত্ন হচ্ছে সুন্দরভাবে। কিন্তু মাঝখান থেকে রোগা হয়ে যাচ্ছেন এখন শরাফত। তিনি সারাদিন কি জানি ভাবেন, অফিসেও সারাদিন কি জানি ভাবেন। যেহেতু পোস্ট অফিসে কাজ করতেন, তার ভাবনা চিন্তার অবস্থা এত বেশি প্রকট হয়ে উঠল, তিনি প্রায় সময় যখন অফিসে কাজ করতেন বিভিন্ন রকমের আঁকিবুকি করতেন, এবং একদিন নিজের আঁকিবুকিকে ভালো করে লক্ষ্য করে তিনি দেখতে পান তিনি আসলে একটা সন্তানের মাথাকে কেটে আলাদা করে ফেলেছেন। তিনি ওইভাবে দেখতে পাচ্ছেন তার আঁকিবুকিকে, কিন্তু অন্য কোনো লোক দেখলে দেখবে যে জাস্ট একটা আঁকিবুকি, অন্য কোনো কিছু না। কিন্তু নিজে সেই আঁকিবুকির ভিতরে সেই ছায়া দেখতে পাচ্ছেন। এরপর তখন 2 মাসের মতো সময় বাকি প্রেগন্যান্সির। মাঝে মাঝে রাতের বেলা তার ওয়াইফের একটু কষ্ট হয়, তার ওয়াইফ মাঝে মাঝে তাকে ডাকে। ঘুম তো নাই, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু ঘুম তো আসে না। তিনি প্রায় সারা দিন তার ঘাড়ের কাছে একটা ব্যথা অনুভব করতে লাগলেন। প্রায় সারা দিন এক অদ্ভুত রকমের ব্যথা, যে ব্যথা তার অনুভব করার কথা না। তো ওই অবস্থায় চলছে। এবার একদিন রাতের বেলা
প্রায়শ রাতেই তো ওই স্ত্রী ওইভাবেই আসতো, তলপেটে হাত রেখে, বটি হাতে নিয়ে। আজ সে অন্য রূপে। আজ তার রূপ কেমন যেন অদ্ভুত। সারাদিন মনে হয় যেন সে কান্না করেছে। তার চোখে অনেক কান্না, অনেক পানি, তার চোখ একদম ফুলা। সে শুধুমাত্র কান্না করছে এবং তার তার পা ধরে তাকে বারবার বলছে, তুমি এই বাচ্চাকে পেট কেটে বের করে ফেলো, আমি আর পারছি না, আমি আর পারছি না, তুমি এই বাচ্চাকে পেট কেটে বের করে ফেলো, সমস্ত অশান্তি তুমি দূর করে ফেলো, আমি আর পারছি না। কিন্তু তিনি তখনও সেখানে ঠায় বসে আছেন। কেন, কি কারণে তিনি ঠায় বসে আছেন তার তিনি নিজেও জানেন না। তার স্ত্রী তার পা জড়িয়ে ধরে এমনভাবে কান্না করছে যেভাবে তার স্ত্রীর কান্না করার কথা না। বিছানায় কিন্তু তার স্ত্রী শোয়া, বিছানায় কিন্তু তার আসলে স্ত্রী শোয়া। এবার তার এই নকল স্ত্রী উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে তার চোখের সামনেই সে বিছানার দিকে উঠে যায়। বিছানার দিকে উঠে নিজের আঁচল, তার স্ত্রী কিন্তু শাড়ি পরে না, কিন্তু তিনি এই নকল স্ত্রী তার নিজের আঁচল উপরের দিকে টাঙাতে শুরু করলো। উপরের দিকে টাঙিয়ে সে ফাঁসের দড়ি দড়ি করে ফেলেছে। সে এখন ফাঁসি দেবে, সে এখন ফাঁসি দেবে, সে ফাঁসি দিবে। এই জন্য সে বারবার বলছে, তুমি কিছু করলে না, কোনো কিছু করো না, আমি উদ্ধার করে দিচ্ছি তোমাকে, আমি আর তোমাকে তো জ্বালায় রাখতে পারবো না। তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন যে তার নকল স্ত্রী নিজেই কিভাবে জানি অদ্ভুতভাবে ফাঁসির দড়ি তৈরি করে ফাঁসিতে ঝুলে পর্যন্ত গিয়েছে কোনো টুল ছাড়াই, এবং তার চোখের সামনেই তার স্ত্রী, তার নকল স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলে মরে যাচ্ছে। তিনি তাকিয়ে দেখছেন, শুধুমাত্র তিনি শুধুমাত্র তাকিয়ে দেখছেন, এবারে অন্য কোনো কিছু না। এইভাবে চলতে লাগলো, চলছে। এবার ওই যে নতুন একই ঘটনা, প্রত্যেকদিন রাতে তার নকল স্ত্রী আসে, তার পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে, এরপরে তার স্ত্রী বিছানার উপর উঠে গলায় ফাঁসি দিচ্ছে। চলেই যাচ্ছে একই সিলসিলা। তিনি সমস্ত কিছু একদম চুপচাপ রাতেবেলা দেখছেন। অদ্ভুতভাবে তিনি কি কারণে যেন শান্ত, কেউ তখনও জানে না হচ্ছেটা কি। তার প্রেগনেন্সির শেষ মাস বা অল্প কয়েকদিন বাকি। এই শেষবার তার স্ত্রীকে তিনি চোখে দেখতে পান আর কি, মানে তার নকল স্ত্রীকে আর কি, যে নকল স্ত্রী তার চোখের সামনে বারবার এসে তাকে বিভিন্ন কথা বলে যাচ্ছে। এবার তার নকল স্ত্রী শুধু কান্না করছে বসে, সে শুধু কান্না করছে। তার চারপাশে একটা ছায়া ঘুরছে, তার চারপাশে একটা ছায়া ঘুরছে, সেই ছায়াটা একদম কালো। তার নকল স্ত্রী কান্না করছে, কেন? তার কোনো ব্যাখ্যা নেই। তার নকল স্ত্রী কান্না করছে, সে ছায়া তার পেছনে লুকিয়েছে, কারণ হঠাৎ ওই ঘরের ভিতরে তিনি দেখতে পাচ্ছেন আরেকটা বিশাল আকারের ছায়ামূর্তি ঢুকেছে। যে ওই ঘরে ঢুকেছে তার ভয়ে অপর ছায়ামূর্তি, যে তার স্ত্রীর চারপাশে ঘুরছিল নকল স্ত্রীর, সে নকল স্ত্রীর পেছনে লুকিয়ে পড়ে, নকল স্ত্রীর পেছনে লুকিয়ে পড়ে, এবং সে বিকট বড় ছায়াটা তার স্ত্রীর উপরে হামলা না করে সবার আগে হামলা করতে যায় সেই পিছনে লুকিয়ে থাকা ছায়াটার উপরে। সেই ছায়াটা তো সেখান থেকে পালিয়ে যায়। এবার তার নকল স্ত্রী বারবার কান্না করছে, এবার তার নকল স্ত্রী বারবার কান্না করছে, এবং তার নকল স্ত্রী তাকে বারবার বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও। কথা কিন্তু তাকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু ছায়াটা তার সামনে দাঁড়ানো, নকল স্ত্রীর সামনে সেই বিকট ছায়া দাঁড়ানো, এবং তিনি তো টেবিলে বসা তখনও। এবং ওই বিকট ছায়া যেটা, সেই বিকট ছায়াটাকে যেন কেমন জানি তার চেনা চেনা মনে হতে লাগলো শরাফতের মনে হচ্ছিল যে ছায়াটাকে তিনি চেনেন। এই সেই ছায়া, যে ছায়াটা মাঝে মাঝে তার সামনে আসে এবং তাকে বলে, তুই তোর বাচ্চার গলা টিপে মেরে ফেল, তুই তোর বাচ্চার গলা টিপে মেরে ফেল, তোর স্ত্রীর গলাও তুই টিপে মেরে ফেল, তাহলে ওই ছায়া তোর পরিবারের কারোর পেছনে লাগবে না,
যে ছায়ার পিছনে তুই বারবার ঘুরিস, যে ছায়াকে তুই মারার জন্য তুই বটি নিয়ে আসিস। ওই যে বলেছিলাম না তিনি একটা ছায়া দেখতেন, ওই ছায়ার পিছনে তিনি ঘুরতেন। এই যে বড় ছায়াটা, এই বড় ছায়াটাকে তিনি কিভাবে চিনলেন জানেন? রাতের বেলা যখন তিনি ওই মানে শুয়ে থাকতেন, অন্ধকারের দিকে তাকিয়ে থাকতেন, ওই যে প্রথম ছায়াটার পেছনে নিতেন তিনি বটি দিয়ে মারার জন্য তাকে। তো ওই সময়টা যখন তিনি বসে থাকতেন, অপেক্ষা করতেন ওই দেয়ালের আশপাশে দৌড়ানো সেই ছায়াটাকে ধরার জন্য, তখন তিনি একদিন লক্ষ্য করলেন যে তার পায়ের সামনে একটা ছায়া বসা, যে ছায়াটা একটু মোটা, একটু স্বাস্থ্যবান। ছায়াটা তার সাথে কথা বলছে, কিন্তু সে কথাটা না কোনো মানুষের কানে যাওয়ার মতো কথা না, যেন অন্তরে অন্তরে কথা উঠছে, যেন সে শরাফতকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে যে আমি আছি তোর সাথে, তুই একা না, আমি আছি তোর সাথে। পাশে কিন্তু তার স্ত্রী, সে তাকিয়ে দেখছে তার স্ত্রী ঘুমিয়ে। ওই ছায়া তাকে বলতো, ওদিকে তাকাস না, ওর দিকে তাকাস না তুই। শুধু ওই ছায়া তো সমস্যা নয়, তোর স্ত্রীও তো সমস্যা। তুই যদি না পারিস, আমি ওর গলা চেপে আমি ওকে মেরে ফেলতে পারবো, তুই আমাকে হুকুম দে। কিন্তু তিনি সে হুকুম দিতেন না। তার সাথে শুধুমাত্র কথা হতো শরাফতের, মানে এই বড় ছায়ার সাথে শরাফতের কথা হতোই কেবল সান্ত্বনা দেওয়ার মতো। যখন ওই ছায়াটা তার সাথে কথা বলতো, ওই ছায়াটা তাকে শুধু এই দেয়ালের ওই পারের সবকিছু দেখাতো। অর্থাৎ সে যে শুয়ে আছে বা সে বসে আছে নিজের ঘরে, যদি এখানে ঘর না থাকে, এখানে ছাদ না থাকে, তাহলে খোলা আকাশ, গ্যালাক্সি, তারা, গ্রহ নক্ষত্র বাইরে দেখা যাবে যেরকম, সে তখন এইভাবে দেখাতো। ওই ছায়াটা তাকে ভুলিয়ে রাখতো কোন কোন ব্যাপারে? সেই যেটা ছায়াকে সে যে মারার জন্য বডি খুঁজে বেড়াতো, ওই ছায়ার পেছনে যাতে তাকে ছুটতে না হয় শরাফতকে। এই জন্য সে এই বড় ছায়াটাকে চেনে। এবং তার স্ত্রী কিন্তু তখনও কান্না করছে, নকল স্ত্রী আর কি। সে বড় ছায়া তখন মানে বোঝালো যে এখনই সময়, ওর গলা টিপকে মেরে ফেল, সময় শেষ, তুই পরে অনেক অনেক কষ্ট পাবি, তুই এখন ওকে মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। কিন্তু তিনি তখনও উত্তর দিতেন না। তিনি কাগজে যে দুটো লাইন লিখেছিলেন, সেই দুটো লাইন ছিল এরকম: শত কষ্টে ওই ঠোঁটে হাসি ফুটে, অতীতের স্মৃতি যখন মনে পড়ে। তিনি তার স্ত্রীর জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লেখালেখি করতেন। তার স্ত্রীকে তিনি অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত। কিন্তু কি জানি হচ্ছে তার সাথে, কি জানি হচ্ছে, তিনি বুঝতে পারছেন না। কেন তিনি ছায়ার পেছনে ছুটেন, কেন নকল স্ত্রী এসে তাকে বারবার বলে যে আমার গলা টিপে আমাকে কেটে আমাকে জবাই করে মেরে ফেলে, বিভিন্নভাবে মারার কথা কেন তার স্ত্রী, নকল স্ত্রী বারবার বলে থাকে? আর কেন তার হঠাৎ করে মনে হতে লাগলো তিনি একা, তার আর কেউ নেই দুনিয়াতে, তার আর কেউই নেই। এক অদ্ভুত অনুভূতির ভেতর দিয়ে তিনি যাচ্ছেন তখন। কিন্তু এই অবস্থা খারাপ হতে শুরু করলো এখন। কোন দিক দিয়ে খারাপ জানেন? শরাফত এখন পাগল হয়ে যাচ্ছে। তার স্ত্রীর প্রেগনেন্সি এখন আর অল্প কয়েকদিন বাকি। যখন ও মানে ওই দাইমারা যে আসতেন না, তারা বুঝতেন, তারা অবস্থা দেখে বুঝতে পারতেন, বলে দিতেন যা এই কয়দিন লাগতে পারে। সময়টা নেমে এসেছিল প্রায় 12-13 দিনে, মানে 2 সপ্তাহে। এই শেষ 2 সপ্তাহে তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। তিনি আসলে তার স্ত্রীকে মারার জন্য পাগল হয়ে উঠেছিলেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে তার এই নকল স্ত্রী এসে তার আসল এবং নকল স্ত্রীর মধ্যে কোনো তফাৎ আর রাখেনি। এখন নকল স্ত্রীকে মারতে গিয়ে যদি তিনি নিজের আসল স্ত্রীকে মেরে ফেলেন, তাহলে তো তার সব শেষ।
তাকে নকল স্ত্রীকে মারতে হবে। তার মাথার মধ্যে এরকম ঢুকতে লাগলো যে তার নকল স্ত্রীকে মারতে হবে। তখন নকল স্ত্রী কোথায় থাকতো, কোথায় আসতো? টেবিলে বসে থাকলে আসতো। তার মনে হলো যে বেশ কয়েকদিন ধরে কিন্তু নকল স্ত্রী আসে না, আর সেই ছায়াটাও আসে না। তিনি এই টেবিলে বসে থাকেন, আসে না, কোথাও আসে না। অস্বস্তি তার ভেতরে ঢুকে গেছে এমন ভাবে যে তিনি কি করবেন বুঝতে পারছেন না। তিনি রান্নাঘরে যান, বড়িটা বারবার তুলে নেন। ওই জানালা দিয়ে আসা রাতের আলোর কারণে ধারালো অংশটা তখনও চকমক করত। একবার নিচের আঙ্গুল রেখেছিলেন এবং ছাপ করে আঙ্গুলটা কেটে গিয়েছিল, বুড়ো আঙ্গুল। যখন এই হালকা আঁচড়ে বুড়ো আঙ্গুল কেটে যায়, সেই যন্ত্রণা যখন তিনি টের পান, তার কাছে মনে হলো বটি বা ছুরি দিয়ে যদি কাউকে জবাই করা হয় বা কাউকে যদি কাটা হয় জীবন্ত অবস্থায়, তাহলে সে কি ভয়ঙ্কর ব্যথা পেতে পারে। তাহলে নকল স্ত্রীকে এর চেয়ে আর বেশি ব্যথা কিভাবে দেওয়া সম্ভব? এটাই সবচেয়ে বেশি ব্যথা দিতে পারে। তার মনে হলো তিনি হেঁটে বটিটা নিয়ে চলে আসছেন একেবারে রুমের ভেতরে। তার চোখ কেমন জানি ব্লার, চোখে পানি, অনেক পানি, যেন তিনি কান্না করছেন। এখন তিনি বিছানায় তার স্ত্রীকে শুয়ে আছেন, দেখছেন তার স্ত্রী শুয়ে আছেন, কিন্তু সে কি আসল না নকল? তাকে তার নকল স্ত্রীকে খুন করতেই হবে। এছাড়া তিনি শান্তি পাচ্ছেন না, তিনি মুক্তি পাবেন না, তিনি বেঁচে থাকতে পারবেন না। নকল স্ত্রীকে তাকে মারতে হবে যেইভাবেই হোক। তো এই লোক স্ত্রীর একদম পাশে যেয়ে দাঁড়ান, তার হাতে বটি, তার ডান হাতে বটি তিনি ধরে রেখেছেন। তখনও তার স্ত্রী ঘুমে, একটু উঁচু করে রাখা থাকে। তিনি ডান কাতো না, বাম কাতো না, একটু উঁচু করে রাখা থাকে। তার গলাটা বোঝা যায়। এই ঘুমের ভেতরে যদি নকল স্ত্রী গলা কেটে দিই তাহলেই তো হয়। সরবত কিন্তু চিন্তা করছেন, কিন্তু তিনি নিজেকে বাধা দিচ্ছেন। আবার তার ডান হাত চায় নকল স্ত্রীর গলা কেটে ফেলতে, তার বাম হাত তাকে বাধা দেয়। এটা প্রথমবার। কিন্তু মানুষ সবসময় বাম দিক দিয়ে খারাপ কাজ করে। কথার আঙ্গিকে যদি বুঝি তাহলে ডান দিক বা ডান হাত বাধা দেয়। এবার তিনি ডান হাত দিয়ে তার ওয়াইফের গলা কাটতে যাচ্ছেন, নকল ওয়াইফের, তার বাম হাত বাধা দিচ্ছে তাকে। না, এভাবে না। তার বাম হাতে যেন তাকে বোঝাচ্ছে এইভাবে খুন করা যাবে না। দুই হাতে যে ধস্তাধস্তি হচ্ছে সেটা তিনি নিজে দেখতে পাচ্ছেন। তার দুই হাত তার কথার বিরুদ্ধে কাজ করছে তখন। এবং এই অবস্থায় যখন তিনি শুনতে পান যে কেউ জেগে উঠেছে, কেউ না কেউ, মানে তার স্ত্রী নয়, তিনি নিজেকে কোনো না কোনো ভাবে টেনে হিচড়ে রান্নাঘরে নিয়ে বটিটা কোনো রকম রাখেন এবং অন্ধকারের ভেতরে কোনো কিছু জিনিস ফেলে দেন। যেহেতু কেউ জেগে উঠেছিল, সে জিজ্ঞেস করলো জামাই ওইখানে কিনা। তো সে বলল হ্যাঁ, পানি খাওয়ার জন্য সে এসছে। ওই শব্দে কিন্তু তার স্ত্রী পর্যন্ত জেগে গিয়েছিল। আলো নিয়ে যখন লোকজন, মানে ওই তার সাথে যারা যারা ছিল, আলো ব্যবস্থা করে যখন তারা রান্নাঘরে যায়, তারা দেখে যে বটিও নিচে পড়ে আছে, থালা বাসনও কয়েকটা পড়ে আছে। যেই জায়গাটার মধ্যে বড়ি রাখা ছিল সেই জায়গাটা হচ্ছে কাঠের সাথে দড়ি দিয়ে বেঁধে এক ধরনের র্যাক তৈরি করা, ঝুলন্ত র্যাক। বটিটা ওইখানে যাওয়ার কথা না, কিন্তু বাড়ির একজন কমপ্লেন করলো, যারা ছিল ওইখানে তাদের মধ্যে একজন কমপ্লেন করলো বটি সবসময় রাখি নিচে লুকিয়ে। এই বটি কয়েকদিন ধরেই এই র্যাকের উপরে পাওয়া যায়। বটি যদি কাঁধ হয়ে নিচে পড়ে, যার হাইট ছোট, তার ঘাড় বা মাথা বরাবর পড়লে তো সে মরেই যাবে। যার হাইট ছোট, তার ঘাড় বা মাথা বরাবর পড়লে সে মরেই যাবে। কে বারবার উপরে উঠায় বটি? এটা হচ্ছে তার কমপ্লেন। সেদিন রাতটা ওইভাবে পার হলো।
তিনি তার স্ত্রীর পাশে শুয়ে আছেন, ঘুম আসছে না, অদ্ভুত লাগছে। তার কেন জানি মনে হচ্ছে এটা তার স্ত্রী না, এটা নকল স্ত্রী, নকল। তার ভেতরে একটা আগুন জ্বলছে, আগুন, ভয়ঙ্কর রাগ আর ভয়ঙ্কর জেদ তার ভেতরে চেপে গেছে, যাতে তার আসল স্ত্রী কোথায়। তিনি কি নকল স্ত্রীর সাথে সংসার করবেন নাকি? এভাবে কি সংসার করা যায়? আসল এবং নকলের মধ্যে কি তফাৎ নেই? অবশ্যই আছে, কিন্তু এই নকল স্ত্রীর সাথে তার পক্ষে সংসার করা সম্ভব না, অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে সব। এক বিকেলে, শেষ বিকেল, ওই সময় তার স্ত্রীর প্রসব বেদনা দেখা দেয়, এবং যখন প্রসব বেদনা দেখা দেয়, দাই এবং অন্যান্য সকলে মিলে অবস্থা বুঝে সিদ্ধান্ত নিল তাকে হাসপাতালে নিতে হবে, বাড়িতে করা যাবে না। এবং অফিস থেকে তখন ফিরছিলেন শরাফত, তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তাকে সেখানে ভর্তি করানো হলো। ডক্টর কিন্তু হাসপাতালে তখন ছিলেন না, তাকে খবর দেওয়া হলো তিনি আসছেন, যদি সময় লাগবে। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তড়িঘড়ি করার কারণে তার কাপড় চোপড় সাথে নেওয়া হয়নি। এমন একটা ব্যাপার, এমন একটা কেস, যেহেতু এখানে প্রেগনেন্সির ইস্যু, কাপড় চোপড়ের প্রয়োজন অত্যন্ত, এবং নিজের কাপড় চোপড় ছাড়া অন্য কাপড় চোপড় তো সে সময় ব্যবহার করা সম্ভব না। যেহেতু ডাক্তার আসতে একটু সময় লাগবে, সেহেতু তিনি রওনা দেন, বাড়িতে আসবেন কাপড় চোপড় নিয়ে যাওয়ার জন্য। তিনি যখন রওনা দেন তখন বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, এবং এই ঝিরঝির বৃষ্টির ভেতরে তিনি যখন প্রথমবার তার বাড়ির মূল দরজার তালাটা খুললেন, দরজাটা যখন খুললেন, এমন একটা অবস্থা তৈরি হলো যেন ভেতরে কেউ ফিসফিস করে কথা বলছিল। যখনই দরজাটা খোলা হলো, তাদের ফিসফিসানি থেমে গেছে। আশ্চর্যজনকভাবে তাদের ফিসফিসানি একদম চুপ। ওইরকম নিস্তব্ধতা তাকে বাড়ি মারল। তখন তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন, চারপাশে লক্ষ্য করতে লাগলেন ঘরে কি কেউ ছিল কিনা। কেউ তো নেই। তিনি ভেতরে ঢুকলেন, নিজে বেডরুমে গেলেন, কাপড় চোপড় তিনি গোছাচ্ছেন। আলমিরা থেকে, মানে আলনা থেকে আর কি, কাপড় চোপড় নামিয়ে তিনি গোছাচ্ছেন। তা কেন জানি মনে হলো দুজন মানুষ হাসি ঠাট্টা করছে, একজন মেয়ে একজন ছেলে, অ্যাবনর্মাল হাসি ঠাট্টা। কিন্তু সেই হাসি ঠাট্টাটা কিন্তু আবার নিচু গলায়, যেন লুকিয়ে সেটা করছে তারা। তিনি খুঁজতে শুরু করলেন এদিক ওদিক। তার ওই বাড়িতে বেশি রুম তো নেই, কোনো রুমেই তিনি কাউকে পাইলেন না। কিন্তু যেই রুমে যান মনে হয় অপর রুমে, যেই রুমে যান অপর রুমে, এরকম তার মনে হতে লাগলো। তিনি যখন নিজে কাপড় চোপড় গোছাচ্ছেন, তার হঠাৎ মনে হতে লাগলো তার স্ত্রীর কাপড় থেকে তার স্ত্রীর শরীরে ঘ্রাণ আসছে তার নাকে। সেই ঘ্রাণটা তার নাকের ভেতরে ঢোকার সাথে সাথে তার সারা শরীরে একটা ঘৃণা ছড়িয়ে গেল, মারাত্মক রকমের ঘৃণা। এবং সেই ঘৃণাটা যখন তার ভেতরে ছড়িয়ে পড়ল, তিনি দেখতে পেলেন দরজার সামনে, দরজাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ছায়া। ওই ছায়াটা তাকে দেখিয়ে হাসলো, মানে ছায়াটা ভেঙচি কাটল রীতিমতো শরাফতকে। এবং শরাফত, তার যে ধৈর্যের বাঁধ, সেই ধৈর্যের বাঁধ যে ভেঙে যাওয়ার মতো অবস্থা, সেই অবস্থায় সেই দাঁত এবং চোখ বড় করে দাঁত কিরমিরি দিয়ে সেই ছায়াটাকে ধরার চেষ্টা করলো, কিন্তু ছায়াটার সাথে সাথে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। তিনি যতক্ষণ গেটের সামনে আসলেন, ছায়ার কোনো অস্তিত্ব নেই। যখন তিনি কাপড় প্যাক করছেন, সেই সময় তার চোখে কিছু অদ্ভুত ছবি আসতে শুরু করে, যে ছবিগুলো তার চোখে আসার কথা না। তার খুব অস্বস্তি হচ্ছে, তার খুব অস্বস্তি হচ্ছে। সে চায় না সন্তান, সে চায় না স্ত্রী, সে নিজের জীবনে শান্তিতে থাকতে চায়। তার এত অস্বস্তি লাগার কথা না। এমন সময় তার নকল স্ত্রী তার পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরতেই তার স্ত্রী নকল স্ত্রী হলো, একই গায়ের গন্ধ, একই ঘ্রাণ।
যখন নকল স্ত্রী তাকে জড়িয়ে ধরে, সেই ঘ্রাণ যখন তার নাকের ভেতরে যায়, সে সাথে সাথে তাকে ঝাড়া দেয়। ঝাড়া দিতে তার স্ত্রী পেছনের দিকে সরে যায়। নকল স্ত্রী, আসল স্ত্রী কিন্তু হাসপাতালে। সে ঘুরে তাকায়, তার ভেতরে রাগ, শরাফতের ভেতরে রাগ, দুঃখ। তার স্ত্রী তাকে দেখে রীতিমতো ভয় পাচ্ছে। নকল স্ত্রী তাকে দেখে ভয় পাচ্ছে এবং তার হাত পা কাঁপছে। তার যে নিঃশ্বাসের কারণে তার শরীর যে কাঁপছে, মানে তার নকল স্ত্রী ভয়ে আতঙ্কে যে কাঁপছে, তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তার চোখ লাফাচ্ছে, হাত পা কাঁপছে, তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সব। ওই অবস্থায় সেই যে বিশাল দেহী ছায়াটা সেই দরজার ভিতর দিয়ে ঘরে ঢুকেই বলে, বটিটা ধর আর এক্ষুনি ওর গলাটা কেটে ফেল, অনেক হয়েছে, আর না। তিনি ছুটে গেলেন, তিনি বটি নিয়ে আসলেন। তার নকল স্ত্রী কান্না করছে, মারাত্মকভাবে তার নকল স্ত্রী কান্না করছে। সে কি করবে সে বুঝে উঠতে পারছে না। তার নিজের ইচ্ছার বটি দিয়ে তার গলা কেটে ফেলবে। ওদিকে সেই কালো ছায়াটা, বিশাল দেহে কালো ছায়াটা, যেটা তার বন্ধুর মতো, সেও বলছে মেরে ফেল, কেটে ফেল গলা, আর দরকার নেই তোর অশান্তির, কেটে ফেল আর রক্ষা কর নিজেকে। ওদিকে তার নকল স্ত্রী নিজের যান বাঁচানোর জন্য তার কাছে বারবার আকুতি জানাচ্ছে। শরাফতের হঠাৎ মনে হলো, ওনা বারবার বলেছে ওর গলা কাটতে, তাহলে আজকে ও কেন না করছে? এই কথাটা সে জিজ্ঞেস করলো তার নকল স্ত্রীকে, বললো যে তুই না বারবার বলিস তোর গলা কেটে ফেলতে, তুই না নিজে ফাঁসি নেস, তাহলে আজ যখন আমি সেই কাজই করতে যাচ্ছি তুই কেন ভয় পাচ্ছিস, কেন কাঁদছিস? ওই সময় তার নজরে আসে তার নকল স্ত্রী কিন্তু প্রেগনেন্ট না। যে নকল স্ত্রী এখন তার চোখের সামনে, এমনকি যেই নকল স্ত্রীকে তিনি এতদিন দেখেছেন, তার যে রূপ তার স্ত্রীর রূপের মতো, একদম হুবহু। কিন্তু আজকে নকল স্ত্রী একেবারে স্বাভাবিক। তিনি সন্তান সম্ভব এরকম কোনো নারী নন, তিনি জাস্ট একজন বধূ, মানে একজন বউ। এবং তার গা থেকে যে ঘ্রাণটা আসছে, এই ঘ্রাণ ওনার ভেতরে আরো রাগ ধরাচ্ছে। তখন তিনি কাপড় চোপড় গোছাচ্ছেন, তখন বটিটা ফেলে দিয়ে সে কালো ছায়াটা বলছে, কি করছিস তুই, মেরে ফেল। তিনি ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিলেন। বটিটা যেটা পড়েছিল সেটার দিকে তার একবার নজর গেল, কি মনে করে তিনি বটিটা তুলে নিলেন, বটিটা রেখে আসলেন রান্নাঘরে। এবার তিনি দরজা লাগিয়ে বেরিয়ে এলেন। এক অদ্ভুত ধরনের ঘৃণা তার ভেতরে কাজ করছে, যে এই ঘৃণাটা তিনি বোঝাতে পারবেন না। তিনি হাসপাতালে যে পৌঁছেছেন, ডাক্তার তার কাজ করতে শুরু করে দিয়েছেন। চেষ্টা করা হচ্ছে কোনো না কোনোভাবে, কিন্তু তাকে আবার বের করে নিয়ে আনা হলো। কিছু সময় পরে সম্ভবত তার অপারেশন করা হবে। যোগাযোগ করা হচ্ছে আরেকজনের সাথে। অপারেশন করাটা সম্ভবত জরুরি হয়ে পড়েছিল তখন। তা এখন তার চোখের সামনে তার আসল স্ত্রী, কষ্ট পাচ্ছে সে, যেভাবে অন্য মারা কষ্ট পায়। সন্তান আগমন হবে এখন, কিন্তু তিনি নির্লিপ্ত। শরাফত একদম নির্লিপ্ত, তার ভিতরে কোনো ভাবনা নেই, ক্লেশ নেই, কোনো কিছু নেই। সে ঠায় বসে আছে। যখন তার সামনে দিয়ে তার কাছ থেকে সিগনেচার নেওয়ার পরে তার স্ত্রীকে যখন আবারও নিয়ে যাওয়া হচ্ছে, এই পর্যায়ে যেন সবকিছু তার কাছে একদম স্লো হয়ে আসে। শরাফত নিজে বলেছিলেন আমাকে, তার সামনে তার দুনিয়াটাই যেন মনে হলো স্লো মোশনে ঘুরতে শুরু করেছে। তখন সবকিছু ধীরে সুস্থে হচ্ছে, কোনো দ্রুততা নেই, কোনো কিছু নেই, এমনকি স্বাভাবিক প্রক্রিয়াও না। তার স্ত্রীকে যে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে, তার স্ত্রীকে ঠিক দরজার ভেতর দিয়ে ঢোকাবে যে সময়, মানে অন্য ফ্লোরে নিয়ে যাবে, তিনি নড়াচড়া করতে পারছেন না, তার গায়ে কোনো শক্তি নেই, কোনো কিছু নেই। সিগনেচার করার পর থেকে
সেই ব্যক্তি তিনি দেখতে পান তার স্ত্রীকে কি জানি বসিয়েছে, তার আসল স্ত্রীকে, এবং যে তার স্ত্রীকে বসিয়েছে সে হচ্ছে সেই কালো ছায়াটা। কালো ছায়াটা তার স্ত্রীর ঠিক পেছনে, মানে কালো ছায়াটা তার স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছে পেছনের দিক থেকে। কালো ছায়ার দুই হাত তার স্ত্রীর পেটের উপরে, এবং কালো ছায়ার মাথাটা তার স্ত্রীর ডান দিকের কাঁধের উপরে। কালো ছায়াটা তার দিকে তাকিয়ে তাকে ভেঙচি কেটে হাসছে, এবং হাত ওই পেটের উপরে নাড়াচ্ছে, তার স্ত্রীর পেটের উপরে। এবং ওই অবস্থাতেই স্ট্রেচারটা নিচের দিকে চলে গেল মনে হলো তার। তার স্ত্রীর স্ট্রেচারটা গায়েব হওয়ার আগ পর্যন্ত তিনি সে ছায়াকে দেখেছেন তার স্ত্রীকে পেছনের দিক থেকে জড়িয়ে ধরে রাখতে। কি হচ্ছে তিনি বুঝতে পারছেন না, কি হচ্ছে তিনি আসলে বুঝতে পারছেন না। এমন তো হওয়ার কথা না, এমন হবে কেন? এটা কি নিজের মনের এক ভয়ঙ্কর ভাবনা, নাকি তিনি নিজে মানসিক রোগী হয়ে গেছেন কোনো অদ্ভুত কারণে, নাকি কোনো জাদু টোনা বান কোনো কিছু, নাকি নাকি শয়তানের আসর, নাকি 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 এ হচ্ছে আমাদের ভেতরে ডিমন? জানি না, আমি বলছি আমি জানি না তার ওই অবস্থা কেন হচ্ছিল তখন, সে কেন দেখছে এইভাবে, এটা আমি জানি। কিন্তু ওইভাবে কি দেখার কথা কারোর? মনে তো হয় না কেউ ওইভাবে দেখে। কল্পনা কি কখনো বাস্তবে এইভাবে সামনে আসে? আমরা কল্পনায় দেখতে পাই যে আমরা আকাশে উড়ি, তার মানে কি আমরা কি কেউ আকাশে উঠতে পারবো? কিন্তু উনি কল্পনায় যেটাই ভাবছেন সেটাই ওনার চোখের সামনে হচ্ছে। উনি একদম বসে আছেন, কে কি বলে না বলে কোনো কিছু তার কানে ঢোকে না, কে কি বলে না বলে কোনো কিছু তার কানে আসে না। তাকে কেউ ধাক্কা দিলেও তার ভেতর থেকে কোনো রেসপন্স আসছে না। তিনি পাথর হয়ে গেছেন, একদম পাথর। তার ভেতরে কোনো অনুভূতি নেই, কোনো কিছু নেই। শেষ রাতের দিকে খবর আসে তিনি পিতা হয়েছেন, পুত্র সন্তানের পিতা। তার স্ত্রীকে তখনও সেফটি পারপাসের ভেতরে রাখা হয়, মানে তাদের কাছে নিয়ে আসা হয়নি। তাকে দেখানোর জন্য সন্তানকে নিয়ে এনেছিল তার কাছে, কিন্তু তিনি সন্তানকে দেখেননি। সবাই হঠাৎ করে লক্ষ্য করতে লাগলো এই যে লোকটা শরাফত, সে যেমন তার আচরণটা কেমন জানি অদ্ভুত বদলে গেছে। সবাই যেটা লক্ষ্য করলো যে সে যখন কাপড় আনতে গেল তার আগ পর্যন্ত সে ঠিক ছিল, মানে মানুষের চোখের সামনে, কিন্তু কাপড় আনার পর থেকে সে জানি কেমন, চুপচাপ, কথাবার্তা বলে না। তার উপরে যখন বাচ্চাকে নিয়ে গেছে তার ভেতরে কোনো রেসপন্স নাই, বাচ্চাকে সে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। একজন নার্সও তাকে ডাক দিয়ে দেখার চেষ্টা করেছে, দেখলো ফেল করে তাকিয়ে আছে। ডক্টর মনে করলো যে এটি শখের ভেতরে অনেক সময় মানুষজন যেতে পারে, অনেক সময় প্রসেস করতে পারে না মানুষ, এবং অনেকে হয়তো এই জন্মদানের প্রসেসটার সাথে তো ইউজ টু না, রেগুলার তার ঘটে না সবার সাথে, তো তার জন্য হয়তো এটা নতুন। যেটাই হোক, তাকে ওই সময় ডিস্টার্ব করতে না করলো। একদম ঠায় বসে আছে সে, কোনো খেয়াল নেই, কোনো কিছু নেই। কিন্তু শরাফত আমাকে কি বলেছিলেন জানেন? শরাফতের কান দিয়ে সব ঢুকছিল, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছিল সব, কোনোটাই তিনি প্রসেস করতে পারছিলেন না। তার চোখের সামনে যাই আসছিল সবকিছু কিভাবে জানি ব্লার হয়ে যাচ্ছিল, ব্লার। তিনি প্রসেস করতে পারছেন না। মানুষের কাছে হয়তো মনে হতে পারে তিনি 2 ঘন্টা নিশ্চুপ, কিন্তু তার কাছে মনে হচ্ছিল তার 2 মিনিটের সমান। পুরো রাত তার চোখের সামনে পার হয়ে গেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে তা অল্প কয়েকটা মুহূর্ত মাত্র। তিনি বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছে তার সাথে। যখন সকালে ফাইনালি তিনি রিয়েলাইজ করলেন, কারণ কানে তখন শব্দ আসতে শুরু করলো, এবং এই এখন তার কানের ভেতর দিয়ে কথা ঢোকে আর বের হচ্ছে না, মানে এখন তিনি প্রসেস করতে পারছেন। সেই সময় যখন তার হুঁশ আসলো,
তিনি উঠে বসলেন, বসে জিজ্ঞেস করলেন তার স্ত্রী কেমন আছে। তো মানুষজন বুঝতে পারলো যে না, এই যে মাত্র হুঁশ এসছে। তারই মা তাকে জড়িয়ে ধরে বললো যে বাবা, তুমি তো আমার তো নাতি হয়ে গেছে, তুমি তো বাবা হয়ে গেছো, তুমি তো দেখো নাই তোমার জন্য রাত্রেবেলা কি হয়ে গেছে, তুমি ভয় পেয়ে গেছো। এই সমস্ত কথাবার্তা বলতে বলতে তাকে একদম টেনে হিঁচড়ে নিয়ে গেছে যেখানে মা এবং সন্তান আছে সেখানে। তিনি ভেতরে ঢুকলেন, তার অনুভূতি শূন্য। শরাফত কি বলেছিলেন আমাকে জানেন? তার অনুভূতি শূন্য। যে সন্তানকে তিনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন তাকে তিনি ছেড়েন না। তার স্ত্রীকে তাকে এখন কেমন যেন অদ্ভুত লাগছে, মানে মনে হচ্ছে এটা তার স্ত্রী না। যখন তার কোলে তার বাচ্চাকে দেওয়া হলো, তিনি কোলে নিলেন, কি বুঝে নিয়েছেন তিনি নিজেও জানেন না। কিন্তু তিনি আবার যে তার কোলে বাচ্চাটা দিয়েছিল তাকে খুব দ্রুতই সন্তানকে ফিরিয়ে দিলেন। তো ডাক্তার মনে করলো যে হয়তো এই লোকটা নিজে কোনো রকম শকের ভিতরে চলে গিয়েছে, বা কোনো না কোনো ফাংশনে সমস্যা হচ্ছে তার, অথবা এমন তো কোনো কারণ নেই যে সন্তান হয়েছে, স্ত্রীও ভালো, সন্তানও ভালো, সন্তান আবার পুরুষ মানে ছেলে, সব দিক দিয়ে আনন্দ পাওয়ার কথা, কিন্তু সে কি এমন যেন একদম ধ্যান্দা হয়ে গেছে, ধ্যান্দা, কান দিয়ে ঢোকে প্রসেস হয় না, এরকম অবস্থা তার। ওই অবস্থাতে সেই দিন পার হলো, মানে যেই অবস্থার ভেতর দিয়ে শরাফত যাচ্ছেন তিনি কিন্তু তাল মেলাতে পারছেন না। তিনি এক দফা তার স্ত্রীকে দেখেছিলেন যখন তার স্ত্রী ঘুমিয়েছিল। সেই সময় তার স্ত্রীর চেহারাটা কেমন যেন মানে ভেঙচি কাটার মতো। তার স্ত্রী যেন ঘুমের ভেতরে তাকে দেখে ভেঙচি কাটছে। তার স্ত্রী ঘুমে, কিন্তু তাকে এমনভাবে দেখাচ্ছে যে সে এখন ভেঙচি কাটছে তার স্বামীকে। এই অবস্থার ভেতরেও নিজের সাথে একটা ব্যাটেলে লড়ে যাচ্ছেন তখনও, মানে এই যে যুদ্ধ নিজের সাথে নিজের, চোখে কি দেখছেন, ভেতরে কি হচ্ছে, আশপাশে কি হচ্ছে, এই ব্যাপারগুলোতে একটা লোক একা কাউকে কিছু বলতেও পারছে না সেই সময়। এই ব্যাটেলে অনেক সময় লোক হেরে যায়, সে মানুষ, সে পুরুষ হোক আর মহিলা হোক, কিন্তু তারপরও শরাফত টিকে ছিলেন তখন পর্যন্ত। যখন তার মোটামুটি এখন হুঁশ আসে, মানে এরকম একটা স্টেট যে তার হুঁশ এসছে বা সে এখন স্বাভাবিক, ওই স্টেটে সে যখন তার স্ত্রীর সাথে সকালবেলা দেখা করে, মানে পরের দিন, মানে বাচ্চা জন্ম হয়ে গেছে প্রায় 2 দিন, পরের দিন তো সব ঠিকঠাক ভালো, তার স্ত্রী তখনও হাসপাতালে, এবং সেই সময়টা তো অত দ্রুত রিলিজ হওয়া আশা করা যায় না যেহেতু সে হাসপাতালে। একদিন দুপুরবেলা সে তার স্ত্রীর পাশে বসে কথাবার্তা বলছিল, তার স্ত্রীকে সে ওষুধ খাইয়ে দিল, তার মানে যে ওষুধপত্রগুলো খাওয়ানোর কথা সেটা সে তার স্ত্রীকে খাইয়ে দিল, নিজের হাতে খাবার পর্যন্ত খাইয়ে দিয়েছে। তার স্ত্রী আর কি বায়না ধরেছিল। কিন্তু বিকেলে একটা ঘটনা ঘটলো। বিকালে যখন তাকে কেউ চেক করলো, চেক করার পরে দেখলো যে তার বডি একদম ঠান্ডা, মানে বডি ঠান্ডা অনেক। পালস চেক করার পরে দেখলো পালস নেই। ডাক্তার আসলো, সবাই আসলো, শরাফতের স্ত্রী মারা গেছে। মানে দুপুরবেলা কিন্তু স্বামী স্ত্রী এবং অন্যান্য লোকজন সবাই এখানে ছিল, তাকে খাইয়ে দিল, ওষুধ খাইয়ে দিল, সবকিছু করলো, তার সাথে একটু কথাবার্তা বললো। সে বললো যে তার ঘুম আসছে অনেক, সে ঘুমিয়ে গেল। স্বাভাবিকভাবে সবাই ওইখানে থাকবে না, ঘুমিয়ে আছে। একজন দুজন কথাবার্তা বলছো যে মেয়ের মা তো সেখানে থাকবেই। সব কিছু কেমন জানি বদলে গেল, মানে তার স্ত্রী মারা গেছে, এবং মারা যাবার ব্যাপারটা, মানে একটা মানুষ ঘুমের ভিতরে কিভাবে মারা যেতে পারে, এটাও হতে পারে অনেক রকমের ঘটনাই। তার অপারেশন হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু সে ঘুমের ভিতরে মারা গেল কিভাবে? এবং এই যে তার স্ত্রী যে নেই এখন, মানে শরাফত যখন জানতে পারলো আসলেই তার স্ত্রী নেই, সে ব্ল্যাকড আউট হয়ে গেছে। সে ব্ল্যাকড আউট হয়ে গেছে, বাকিটা নাই বললাম। এরপর সে এবং তার সন্তান
তার স্ত্রীর সন্তান, এই দুজনই। তার প্রায়শই মনে হতো যে বাচ্চাটা কোনো কারণ ছাড়াই বেশি জোরে কান্না করে। তার প্রায় সময় খুব রাগ হতো যে বাচ্চাটাকে তুলে সে এখন একটা আছা মারবে। তার প্রায়শই মনে হতো এই বাচ্চা তার স্ত্রীকে খেয়ে ফেলেছে। তার প্রায়শই মনে হতো যে তার স্ত্রী এই বাচ্চাকে নিজের পেটে নিয়ে সবকিছু ধ্বংস করে ফেলেছে। কিন্তু তারপরে সেই বাচ্চার গায়ে হাত তুলেনি। ছোট বাচ্চা, মাত্র তো পয়দা হলো, মা নেই। এই অবস্থায় বাচ্চা মানুষ করা তো অনেক বেশি কঠিন। কেউ কেউ চেয়েছিল যে বাচ্চা নিজেদের কাছে নিয়ে যে রাখার জন্য, কিন্তু শরাফত রাজি হননি। আল্লাহ কিভাবে যেন সবকিছু গড়ে দেন, সেইভাবে গড়ে ওঠে সবকিছু বিপদের মধ্যেও। তার সন্তান মাস কয়েক পার হলো, এখন মোটামুটি শান্ত, সে নিজেও শান্ত। সে সারাদিন কি জানি লেখালেখি করে, কাগজে লেখালেখি করে এবং সেটা নিজে নিজেই আবার ফেলে দেয়। এইভাবেই চলছে তার, মানে শরাফতের। একদিন রাতের বেলা তার ঘুম ভাঙে। সেই দিন আনুমানিক 3 মাস পার হয়েছে তার স্ত্রী মারা গেছে। 100 দিন, 100তম দিন। রাতে যখন তার ঘুম ভাঙে, ঘুম ভাঙার আগে সে অনেক কান্না করছিল, অনেক। বিছানা কাত হয়ে যখন একটা পুরুষ মানুষ কান্না করে, সে তার শব্দ করে না, তার চোখ দিয়ে পানি শুধু বের হতে থাকে অনবরত। নিঃশ্বাস নিচ্ছে নাকি নিঃশ্বাস নিচ্ছে না সেটাও সেই ব্যক্তি জানে না, শুধু পানির স্রোত বয়ে যেতে থাকে। ওই অবস্থাতে সে ঘুমিয়ে গিয়েছিল যে কোনো একটা সময়, এবং যখন যখন তার ঘুম ভাঙে, ঘুমটা ভাঙে কেমন যেন একটা গোঙানি শব্দে। চোখটা খুললো, সে একদম জাগ্রত ব্যক্তি যেভাবে চোখ খুলে সেইভাবে চোখ খুললো, অ্যালার্ট অবস্থায়। অ্যালার্ট অবস্থায় সে যখন চোখ করলো, সে দেখতে পাচ্ছে তার স্ত্রী বসা, বাচ্চাটা তার সাথে নেই। বাচ্চাটা তো তার দাদির সাথে আর কি, অন্য রুমে। তার এই বিছানায় তার স্ত্রী বসা, ঠিক যে জায়গায় তার স্ত্রী শুয়ে থাকতো, হাঁটু করে সে বসে আছে। সে যখন উঠে বসলো, শরাফত ভয় নেই, কোনো কিচ্ছু নেই, কারণ তার অন্তরের ভেতরে এই জ্বালাটা ওই সময় জ্বলেছিল যে একবার যদি সে তার স্ত্রীকে দেখতে পেত। ঠিক ওই ঘটনাই ঘটে, মানে ঘুমিয়ে যাওয়ার আগে সে ভাবছিল তার স্ত্রীকে যদি সে একবার দেখতে পারে। জাগলো সে স্ত্রীর কান্না শুনে, গোঙানির শব্দ আর কি। তার স্ত্রী বসা এবং তার স্ত্রী কান্না করছে, কিন্তু তার স্ত্রী অত্যন্ত রাগ তখন, যেন চোখ জল করছে। ওইভাবে না, মানে রাগের চেহারাটা বোঝা যায়। তার স্ত্রী তাকে কর্কশ ভাষায় এবার বলল, তোমাকে আমি বারবার বলেছিলাম যে বটিটা দিয়ে সমস্যার সমাধান করে ফেলো, তুমি সমস্যার সমাধান করলে না কেন? আর তুমি আমাকে কেন মেরে ফেললে? তুমি বটি দিয়ে যদি সমস্যার সমাধান করে ফেলতে, তাহলে আজকে আমি এখানে থাকতাম, তুমি আমাকে কেন মেরে ফেললে? শরাফত কি উত্তর দেবে এই কথার? সে তার দিকে ঠায় তাকিয়ে আছে, কোনো ভয় নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু তার স্ত্রী, সে ধীরে 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 আরো বেশি উত্তেজিত হচ্ছে। যে বসেছিল সে এখন আস্তে আস্তে তার দিকে ঘুরছে, বসে থাকা অবস্থাতেই, এবং সে একই কথা বারবার বলছে যে তোমাকে আমি বারবার বলেছি বটি দিয়ে সমস্যার সমাধান করে ফেলো, তুমি তা না করে তুমি আমাকে কেন মেরে ফেললে? এবার যখন তার স্ত্রী এই কথা বলতে বলতে পুরোপুরি ঘুরে গেছে, সে দেখতে পায় তার স্ত্রী কেমন জানি অদ্ভুত, তার শরীরের গঠনটা কেমন যেন অদ্ভুত, মনে হচ্ছে যেন একটা কাঠের পুতুল তার সাথে কথা বলছে। এবং ধীরে 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 তার স্ত্রী চোখ বড় হচ্ছে, মানে অস্বাভাবিকভাবে বড় হচ্ছে। একটা মানুষের সেভাবে বড় চোখ হওয়ার কথা না। তার স্ত্রী তার দিকে এগিয়ে আসছে, তার গলা চেপে ধরার চেষ্টা করছে তার স্ত্রী। সে দেখতে পাচ্ছে তার স্ত্রী হাত ধরেছে তার গলা চেপার জন্য, কিন্তু সেই সময় সে বলছে, তুমি বটিটা দিয়ে সমস্যার সমাধান করলে না কেন? তুমি যদি সমস্যার সমাধান করে ফেলতে, তাহলে আমি বেঁচে থাকতাম, আর তুমি আমাকে কেন মেরে ফেললে?
এই কথা বলতে বলতে তার স্ত্রী রীতিমতো তার গলা চেপে ধরেছে। ওই অবস্থাতে তিনি শুধু এইটুকু বললেন, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। মানে তিনি নিজেকে ওইভাবে ছেড়ে দিয়েছেন যে আমার গলা টিপে আমাকে মেরেই ফেলো। তার স্ত্রী তখন বললেন, না, তোমাকে আমি ছাড়ছি না, আমি তোমাকে আর ছাড়বো না। এরপর কি হলো জানেন? একদম উঠে গেল, তার স্ত্রী নিচে নামলো। সে যে হেঁটে যাচ্ছে কোনো মানুষের হাঁটা না, অস্বাভাবিক ধরনের হাঁটা। মানে 2-3 কদমে সে রুম থেকে বেরিয়ে গেছে। তার ওই লম্বা রুমে 2-3 কদম দিয়ে বের হওয়ার কথা না, এবং তার আকারও কেমন জানি মনে হচ্ছে 1 ফিট বেড়ে গেছে। সে হনহনিয়ে গেল কোথায় তা জানি না, কিন্তু সে যখন ফিরে আসলো, সারাফত বলছেন, দরজা দিয়ে সে যখন ঢুকেছে সে যেন এক ভয়ঙ্কর ভয়ঙ্কর নারী, যার হাতে একটা বটি এবং তার চুলগুলো এদিক ওদিক এলোমেলো। বটিটা তার হাতে, এবং সে তার দিকে একেবারে এগিয়ে এসে ঠিক তার কোল বরাবর বসলো, কোলের উপরেই, এবং বটিটা নিজের গলার উপর দিয়ে রাখলো। সে মানে তার স্ত্রী তার স্ত্রী নিজের গলায় বটিটা রাখলো, এবং তার স্ত্রী ওই সময় একটা অদ্ভুত পুরুষালী গলায় বলল, এই নে, আমাকে মেরেছিস না, এবার আমার রক্ত খা। এ কথা বলে টান দিল, বটিটা দিয়ে টান দিল। টান দেওয়ার ফলে যে রক্তের স্রোত বের হয়ে আসলো সেটা তার চেহারার মধ্যে পড়লো। এবং এই পর্যায়ে যখন তার ঘুম ভাঙে, অর্থাৎ তার যখন আবার ঘুম ভাঙলো, এই পর্যায়ে সে আবার তার স্ত্রীকে দেখতে পাচ্ছে, তার স্ত্রীকে সে দেখতে পাচ্ছে। তার স্ত্রী তার ঘুম ভাঙিয়েছে। মানে তার স্ত্রী বলছে যে তুমি তুমি কি ভয় পেয়েছো নাকি? পানি দিয়ে মানুষকে যেভাবে ঘুম থেকে জাগানো হয় ওইভাবে। এবং সে ধর্মরি ওঠার পরে যেন তার ভেতর থেকে একটা ভার চলে গেল। মানে মানে মানুষ একটা দুঃস্বপ্ন দেখেছে এতক্ষণ, এরকম মনে হচ্ছে যে বিশাল সময় ধরে তার মধ্যে হলো। বা তার স্ত্রী তো জীবিত, সব 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 ঠিক, একদম সব ঠিক, তার স্ত্রী জীবিত। এই এই প্রশান্তি যখন সে টের পেল, এই প্রশান্তি টের পাওয়ার পরে সে তার স্ত্রীর দিকে তাকালো। তার স্ত্রী তো স্বাভাবিকভাবেই দেখলো যে স্বামী উঠে গেছে, সে হেঁটে চলে যাচ্ছে। এবার যখন সে হেঁটে যাচ্ছে, সে দেখলো তার স্ত্রী যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে, মানে তার পায়ের যে ছাপ যেখানে পড়া, মানে পায়ের পাতাটা যেখানে পড়ছে ফ্লোরে, সেইখানে এক ধরনের অদ্ভুত রঙের তরল, মানে পায়ের ছাপ পড়ছে আর কি, তরল মিশ্রিত পায়ের ছাপ। তো সেই ওই ছাপ দেখলো, মানে ঘুম থেকে উঠেছে, মাথা ভিতরে কেমন জানি করছে বন বন। তা কেন জানি মনে হচ্ছে নাকের ভেতরে তুলো দিয়ে যদি চারপাশে আপনি ঘিরে থাকেন, একটা স্মেল আসবে তুলার, ওইরকম একটা স্মেল তার নাকের ভেতর আসছে, এটা তার মনে হলো। এবং ওই স্মেলটা সে যখন নিচ্ছে, সেই সময় সে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, এটা কি তোমার পায়ে, কি পুরো ঘর মেখে গেছে? তো তার স্ত্রী এগিয়ে এসলো, মানে সে যে রুম দিয়ে বেরিয়ে গেছে সে রুম দিয়ে সে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে তার কাছে আসলো। সে তখন পর্যন্ত স্পষ্টভাবে তার স্ত্রীর দিকে তাকায় নাই। সে ওই কথার উত্তর কি শুনলো? তার স্ত্রী বলল, এখন তো এগুলো বের হবেই, আমার পা যে পচে গেছে, আমার পায়ে পচন ধরেছে না যে আমি হাঁটছি, এই জন্য মাংসগুলো চুয়ে চুয়ে বেরিয়ে আসছে। তো যখন এই কথাটা সে শুনলো, ঘাড় বাঁকিয়ে মানুষ তাকায় না, ঘাড় বাঁকিয়ে সে তাকালো তার স্ত্রীর দিকে। সে দেখতে পাচ্ছে তার স্ত্রীর নাকের এক অংশ কালো হয়ে পচে গেছে। তার স্ত্রীর চেহারাটা চেনা যায়, কিন্তু চেহারা শুকিয়ে গেছে। আর এই চেহারার চোখের পাপড়ি, কপালের কিছু অংশ, নাকের কিছু অংশ, কানের পুরো অংশটাই কালো হয়ে গেছে, পচে কালো হয়ে গেছে। তার স্ত্রী তার চোখের সামনে দাঁড়ানো, এবং ওই সময় বলল যে, কি দেখছো? আমাকে দেখছো? রাতেও তো আমি তোমার পাশেই ছিলাম, এই যে এখনো আমি তোমার পাশে। আমি বলেছিলাম আমি তোমাকে ছাড়া যাচ্ছি না কোথাও, আমি এখানেই থাকবো। কিন্তু সমস্যা হলো, আমার তো পচন ধরেছে।
তুমি সইতে পারবে তো? তোমাকে আমি বলেছিলাম যদি বটিটা দিয়ে সমাধান করে ফেলতো সমস্যার, তাহলে এই অবস্থা হতো না, আর তুমিও আমাকে মেরে ফেলতে না। তুমিও আমাকে মেরে ফেলেছ। আজকে দেখো আমার শরীরে পচন ধরে গেছে। এই পচা শরীর নিয়ে আজকে তোমার সামনে আমি হাঁটছি। সামনের দিকে আরো অবস্থা খারাপ হয়ে যাবে আমার, চিনতেও পারবে না আমাকে। তুমি আমাকে না মারলেই ভালো হতো, বরং তোমার উচিত ছিল বটিটা দিয়ে সমস্যার সমাধান করে ফেলা। এরপর তার স্ত্রী তার পাশে বসে, তার পাশে বসে তাকে বলে, দেখো তুমি আমাকে মেরে ফেলেছো ভালো কথা, আমার শরীরটা পড়ছে যাচ্ছে সেটাও ভালো কথা, তুমি ওই সমস্যাটাকে কেন রেখে দিলে? তুমি তো ওকে মারতে চেয়েছ। ওই সমস্যা তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছিল, তাই না? মানে তুমি ভাবছিলে আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি। তা তো না, যা হয়েছে তা একটা ভুল আমার, তা তুমি মানতে পারোনি বিধায় তুমি আমাকে মেরে ফেললে। কিন্তু সেই সমস্যাটাকে তুমি কেন জিয়ে রেখেছো মাছের মতো? সারা জীবন কি মনে পড়বে না এই সমস্যাটা কি আর কেন আমাকে মেরে ফেলেছো? সেটা কি সারা জীবন মনে পড়বে না? দুনিয়ার কেউ তো জানে না যে আমি মরে গেছি। আমার মরে যাওয়ার পেছনে তোমার হাত কেউ তো জানে না। এই অবস্থাতেই এই লোকের দিন কেটে যাচ্ছে, এবং যত সময় যাচ্ছে আস্তে 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 তার স্ত্রীর পচনের রূপগুলো তার সামনে প্রকাশ পেতে শুরু করেছে। একদিন সে বাইরে থেকে এসছে, ঘরে ঢুকলো এবং দেখতে পাচ্ছে তার স্ত্রী বিছানা বসে চুল আঁচড়াচ্ছে। আমাদের নারীরা যেভাবে নিজেদের চুল সুন্দর করে গোছায় সেভাবে, কিন্তু সে যখন চুল গোছাচ্ছে স্ক্যাল্প উঠে আসছে, চিরুনির সাথে সাথে পচে যাওয়া স্ক্যাল্প উঠে আসছে। মাথার খুলির পাশগুলো দেখা যাচ্ছে, কারণ চামড়াগুলো গলে গেছে, থকথকে অবস্থা। তখন তাকে দেখে তার স্ত্রী বলে উঠল, এই যে দেখো চুল পড়া শুরু হয়ে গেছে, বলো তো কোন তেল মাথায় দিলে ভালো হবে? অনেক তেল তো চেষ্টা করলাম দিতে, পেটে কিছু চর্বি আছে, সেটাকে তেল বানিয়ে কি মাথায় দিব? দিলে কি চুল পড়া বন্ধ হবে? তার স্বামী স্বাভাবিকভাবেই ঘরের দরজা লাগিয়ে দিল। তার স্ত্রী এদিক ওদিকে কথা বলছে, ঘরের মধ্যে হাঁটাচলা করছে, আর ঘরের ভিতরে বোটকা একটা গন্ধ, সবসময় এক অদ্ভুত ধরনের বোটকা গন্ধ। তার ওই সন্তান কিন্তু তার কাছে তখন মানুষ হচ্ছে না, কারণ ওই সন্তানের দেখভাল করা একটা পুরুষের পক্ষে সম্ভব না, তাও একা। তার মা তার সেই সন্তানকে দেখভাল করছে, তার মা এবং তার ভাই, তার অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরা, কিন্তু সে একা থাকতে চায়। সে যখন ফ্রেশ এসে যখন খাবার খেতে বসছে, তার অপর প্রান্তে তার স্ত্রী খাবার খেতে বসছে তার সাথে। চুলগুলো এলোমেলো, মাথার স্ক্যাল্প এলোমেলো, খুলি দেখা যায়, চোখ কেমন জানি মরা মানুষের চোখের চাইতে ভয়ঙ্কর এখন। তার স্ত্রী যে প্লেটে খাবার খেতে বসেছে সেই প্লেটের উপরে কি যেন মরা বাসি পড়ে আছে। মরা বাসি কোনো কিছু, মানে কোনো জীবজন্তু না, কিন্তু মরা অথবা বাসি কোনো কিছু। সে খাবার খাচ্ছে, তার স্ত্রীও তার পাশে মুখোমুখি অবস্থায় বসে খাবার খাচ্ছে। সে বিছানায় যে শুয়ে পড়ল, তার স্ত্রীও তার বিছানায় যে শুয়ে পড়ে তারই পাশে এবং তাকে জড়িয়ে ধরে। বোটকা গন্ধ নাকে লাগছে, সেই ভয়ঙ্কর মানুষ পচা গন্ধ। যখন সেই স্পর্শটা পায়, সেই স্পর্শের কোনো ব্যাখ্যা সে দিতে পারে না। শরাফত, কোনো ব্যাখ্যা সে বয়স্ক লোকের কাছে নেই। তার জোয়ান বয়সে যা হচ্ছিল তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে, যেভাবে একটা স্ত্রী তার স্বামীর বুকুর উপরে হাত রাখতে পারে বা তার পা তুলে দিতে পারে তার স্বামীর উপরে, ঠিক ওইভাবেই। কিন্তু সেটা একটা পচে গলে যাওয়া দেহ, ধীরে 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 নষ্টই হচ্ছে কেবল।
এবং বৃষ্টি থেকে বিশ্রী হয়ে যাচ্ছে দেখতে। তার ছেলে বড় হচ্ছে। তার ছেলে যখন তার প্রথম বয়স মানে প্রথম 1 বছর পার করলো, প্রথম জন্মদিন, ততদিনে তার স্ত্রীর রূপ এত ভয়ঙ্কর হয়ে গেছে যেটা গলিত লাশ তার চোখের সামনে হাঁটে, যার শরীরের আর কোনো কিচ্ছু নেই বাকি। চামড়া থকথকে হয়ে পড়ে যাচ্ছে, ভেতরে অর্গানগুলো কোনো রকম দেখা যায় শুধুমাত্র। ওই কাপড় যেটা রয়েছে তার শরীরে সেটার সাথে তার চামড়াগুলো লেগে কোনো রকমে আছে এখনো। যত সময় গেছে আস্তে আস্তে তার স্ত্রীর রূপ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে শুধুমাত্র। এবং 1 বছর সময় পরে আরো তার স্ত্রীর রূপটা এরকম হয়ে গেল যে শুধুমাত্র কঙ্কাল। এখন কিন্তু তার স্ত্রী আর কথা বলে না, এখন তার স্ত্রী কিন্তু হাঁটে না। একটা কঙ্কাল যদি বসে থাকে কোথাও, তার পক্ষে কি বসে থাকা সম্ভব? শেষবার যখন সে তার স্ত্রীকে ওইভাবে দেখেছিল কতগুলো কঙ্কাল শুধুমাত্র পড়ে আছে, কতগুলো কঙ্কালই মাত্র, মানে হাঁটাচলা করছে না কঙ্কাল। ভীষণ রকমের বাদামি সেই কঙ্কাল, এবং আস্তে আস্তে বোটকা গন্ধটা গায়েব হয়ে গেছে। ছেলে বড় হচ্ছে, সবকিছু এগিয়ে যাচ্ছে, সে নিজের জীবন যাপন সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ছেলের বয়স কিছুদিন যাবার পরে আবারও তার স্ত্রী তার চোখের সামনে আসতে শুরু করে, কিন্তু এবার কিন্তু সেই আগের রূপে, ঠিক যেই অবস্থায় তার সাথে তার পরিচয় হয়েছিল, সেই ইয়াং স্ত্রী তার এখনো আসে, কথা বলে, কিন্তু এখন আগের চেয়ে কেমন যেন উন্মাদের মতো হয়ে গেছে। এখন সারাদিন শুধু অভিশাপ দেয় আমাকে, যে তুই আমাকে মেরে ফেলেছিস, তুই আমাকে কেন মারলি, আর তুই সমস্যাটাকে কেন বটি দিয়ে সমাধান করলি না। সারাদিন শুধু এক কথাই বলে। তার জীবন এভাবেই চলছে। তার স্ত্রী তার চোখের সামনে সবসময় এইভাবে তার আসা যাওয়া, এইভাবে সে সবসময় কথা বলে। কিন্তু তার যে এই সমস্যা, সে যে তার স্ত্রীকে দেখে, এটা সে তার জীবদ্দশায় কেবলমাত্র এই শেষ বয়সে এসে আমাকে বলেছেন। বাকিদেরকে কি বলেছেন জানেন? বাকিদেরকে কিছু বলতে হতো, কারণ এখন তিনি রিয়াকশন দিচ্ছেন এই বয়সে এসে, এবং যখন তিনি রিয়াকশন দিচ্ছেন তার সন্তান, যেহেতু তার সন্তানের স্ত্রী রয়েছে, তার নাতি রয়েছে, নাতি নাতনি, তাদেরকে একটা ব্যাখ্যা দিতে হতো। কারণ তিনি রাত বিরাতে চিৎকার করে উঠতেন, তিনি দুর্ব্যবহার করতেন, এবং তিনি গালিগালাজ করতে শুরু করেছেন তখন, গালিগালাজ। এবং যে ফ্ল্যাটে তারা থাকেন সেই ফ্ল্যাটটা এক ধরনের মুভমেন্টের পাওয়া যেত। মানে সেই মুভমেন্ট কাউকে ভয় দেখাচ্ছে না, মানে কেউ বুঝতে পারে যে কেউ এক্সিস্ট করে এখানে, কেউ এখানে হাঁটাচলা করে, বা কেউ হয়তো তাকিয়ে আছে, কিন্তু ভয় লাগে না কারোর। তো যেই সময় তার এই অবস্থাটা পরিবর্তন হলো, শরাফতের রাতের বেলা চিৎকার চেঁচামেচি শুরু হলো, তখন ছেলে স্বাভাবিকভাবে হুজুর নিয়ে আসলো। 2-1 জন হুজুর আসলেন, তাদের সাথে তিনি বেশি কথা বলতেন না, কিছু সময় তাকিয়ে থাকতেন, তাদের সাথে এদিক ওদিকে কথাবার্তা বলতেন। হুজুররা এক এক রকমের সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন, যে কোনোভাবে হোক তারা সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারা শরাফতের সাথে পুরোপুরি কথা বলতে পারেননি। শরাফত পুরোপুরি তাদের কাছে নিজের কথা বলতে পারেননি। শরাফত বলেছেন যে তিনি এখানে কাকে জানি দাঁড়িয়ে থাকতে দেখেন, সে তাকে ভেঙচি কাটে, এই জন্য সে গালিগালাজ করে। তো একজন হুজুর এটাও বলেছিলেন যে তার বয়স হয়ে গেছে, এবং তিনি যেহেতু বিছানায় পড়ে গেছেন, হয়তো তিনি তার ওই আত্মীয় স্বজনদেরকে দেখছেন যারা জীবিত নাই। আল্লাহ বান্দাদেরকে মৃত্যুর আগে দিয়ে অনেক কিছু দেখায়, তিনি হয়তো তাই দেখছেন এখন। তো এরকম পরিস্থিতিতে একদিন এক ব্যক্তির মাধ্যমে কিভাবে জানি আল্লাহ আমাকে এই লোকের কাছে নিয়ে গেছেন, কিভাবে জানি,
এবং যখন আমি ওই ফ্ল্যাটের দরজায় দাঁড়াই, কারণ আমার চোখের সামনে তো আমার একজন ব্যক্তি যিনি আমাকে নিয়ে এসছেন এখানে, দরজাটা খোলার পরে যখন আমি ভেতরে ঢুকলাম, দরজা যে খুলেছিল সে তার ছেলে, মুখে চাপা দাঁড়িয়ে রয়েছে, একটা তিল রয়েছে ছোট্ট, চেহারাটা এই জন্য খুব সুন্দর লাগে, কালো টি শার্ট পরা, কালো পাজামা পরা। ঘরের ভেতর ঢোকার সময় আমি একজনকে দেখলাম যা শুধু উপরের অংশটুকুর দিকে আমার চোখ গেছে, নিচের অংশটুকুর দিকে চোখ যায়নি, মানে চেহারার অংশটুকুর দিকে আমার চোখ গেছে, কারণ নিচের দিকে যে কিছু নাই তা আমি দেখতে পাচ্ছিলাম এমনিতেও। তার সাথে আমার চোখাচোখি হয়েছে, কিন্তু তার নিচে যে কোনো কিছু নেই, অর্থাৎ নিচে আর কোনো অংশই নেই, সেটা তার চোখের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বোঝা যায়। তো ঘরে ঢোকার আগেই, মানে ঢুকতে ঢুকতেই বুঝতে পারলাম সমস্যা আসলে আছে। মানে তার যে বয়স হয়ে গেছে বা যাবার সময় হয়ে গেছে, সেইটা সত্যি কিনা আমি জানি না, সমস্যা আছে এখানে। এখন যখন আমি রুমের ভেতরে ঢুকলাম, পরিপাটি রুম, একটু হলেও আমি বিছানা থেকে মানে ময়লার গন্ধ পাচ্ছিলাম। তারা অনেক চেষ্টা করেছেন সেটা হাইড করার, কিন্তু ফেইন্ট ওই ময়লার গন্ধটা আসছিল, যার কারণে আমির সাহেব ওই ঘরে ঢোকেন নাই। এবং আমির সাহেব ওই ঘরে ঢোকার আগেই আমাকে আবার, মানে আমি যখন ঢুকছি ওই সময় আমির সাহেব আমাকে বলে দিলেন, ও যদি মিথ্যা কথা বলে তাহলে ওর কথা শোনার দরকার নেই, আর ও সত্য কথা বললেও সমাধান তো আমি দেখছি না কোনো। এখন আমি তো ওনাকে পাল্টাটা প্রশ্ন করতে পারি না। উনি আমাকে হিন্ট দিয়ে দিয়েছেন যে যার সামনে কথা বলতে যাচ্ছ সে কিরকম হতে পারে। তো যখন আমি তাকে ডাকলাম, সে কিছু সময় আমার দিকে তাকিয়ে আছে, যে তাকিয়ে থাকাটা আমার কাছে অস্বস্তির মনে হলেও হঠাৎ আমার কানে একটা শব্দ আসলো, হাসির, মহিলার হাসির, মানে মানে হাসিটা আসছে রুমের আমি যেদিকে বসা আমার ডান দিকের কর্নার থেকে, মানে আমার ভিশনের বাইরে। তা হাসিটা ওইখান থেকে আসছে, কিন্তু আমি তার দিকে ঘুরে তাকাইনি, কারণ ঘুরে তাকালে আর কোনো লাভ হতো না। এটা আল্লাহই জানেন যে আমি কেন ঘুরে তাকাইনি। আমার পেছনের দিকে থেকে যে কথাটা ভেসে আসলো, সেই কথাটা ছিল শরাফতের উদ্দেশ্যে। কথাটা ছিল, বল না এখন, বল। ও আমাকে দেখতে পায়, জিজ্ঞেস করো কে। ও আমাকে দেখতে পায়, ও আমাকে দেখতে পেয়েছে। ওকে বল, তুই বল, সাহস থাকলে বল তুই আমাকে মেরেছিস, বল, সাহস থাকলে বল, তুই বটি দিয়ে সেদিন সমস্যার সমাধান করতে পারতি, তুই সেই দিন সমস্যার সমাধান করিসনি, বরং তুই আমাকে খুন করেছিস, বল। তো শরাফত বয়স্ক মানুষ, আমার কানে কিন্তু কথা গেছে, এবং তিনি যে তার দিকে তাকিয়েছেন তার ওই দৃষ্টিতে আমি বুঝতে পারছি। তো ওইখান থেকে ওই লোক আমাকে বলল, তুমি করে বললো, তুমি মানে আমি কি দেখেছি কিনা। আমি বললাম হ্যাঁ, মাথা নাড়িয়ে বললাম, বুঝালাম। তখন সে আমাকে হাত দিয়ে কাছে ডাকলো। তা আমি তার পাশে যে বসলাম এবং আমার হাতটা ধরলো। হাতটা ধরার পরে আমার দিকে তাকানোর পরে সে একদম ওই অসুস্থ মানুষের মতোই ওই গলাতে সে আমাকে বলল যে আমি কি দেখেছি, কাকে দেখেছি। তো আমি একটা বর্ণনা দিলাম হালকা। ইভেন আমার মনে পর্যন্ত আছে যে আমি একটা ওড়নার মতো কোনো কিছু দেখেছিলাম, ওটার রংটা কিরকম ছিল। এটা একটা ওড়না ছিল যেটা কমলা কালার, কিন্তু কমলা কালারও নয়, মানে একটু একটু ডিপ, হলুদ থেকেও একটু ডিপ, কিন্তু হলুদও না। এবং তার মানে সেই ওড়নার ভিতরে ফুল আঁকা ছিল অনেকগুলো। তো তিনি আমার হাত ধরেছেন আবার। তারপরে এদিক ওদিকে কিছুক্ষণ কথা বলার পরে সে নিজে থেকে বলল, আমি যদি কোনো কথা বলি বিশ্বাস হবে? আমি বললাম হবে না কেন। তখন সে আমাকে বলল, আমি বিশ্বাস করব তখন যদি আপনি কোনো কথা আমাকে, আপনার নিজের কথা আমাকে বলবেন। মানে সে আমার কাছে জানতে চায় আমার কোনো কথা। তখন আমি বললাম যে আমার তো বয়সই কম বয়সে অনেক জ্বালা যন্ত্রণা পার করে এসছি। এখন কোন জ্বালা যন্ত্রণার কথা আমি আপনাকে বলবো, আমি তো তা বুঝি না। তো এই লোক কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকলো।
কি দেখলো কি বুঝলো তা আমি জানি না, কিন্তু সে কথা বলতে শুরু করলো। তখন সে যখন কথা বলে যাচ্ছে আমি তা শুনছি, আর ওদিক থেকে পেছনের থেকে শব্দ আসছে। মানে সব সত্যি কথা সে যে বলছে, পেছন থেকে সায় দিচ্ছে তখন। কিন্তু ঠিক যখন ওই প্রেগনেন্সির ওই সময়ের কথা, ওই যে তিনি ওষুধ খাইয়ে দিয়েছিলেন, তারপরে খাবার খেয়ে দিয়েছিলেন, সেইখানে আসার সময় সে পিছন থেকে চিৎকার করে বলছিল, বল না, তুই বল, তুই আমাকে মেরে ফেলেছিস, তুই তখনই আমাকে খুন করেছিস সবার সামনে, তুই বল, তুই সাহস করে বল। তো পেছনের দিক থেকে ওইভাবে তাকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। আমি অবাক হচ্ছিলাম যে আমি সাহেবের রেসপন্স দিচ্ছিলাম না কেন। তো মনে মনে ওনাকে জিজ্ঞেস করলাম, একটু একটু কিছু করেন, সে চাপ দিচ্ছে রোগীর উপরে। আমি সাহেব বললেন, তুমি জানো না পেছনে কে? আমি বললাম, কে? তিনি বললেন, করিম। কিচ্ছুতে কাজ হবে না, কিচ্ছুতে হবে না। তখন আমি একটু হলো আন্দাজ করলাম, এবং আন্দাজ করার পরে আমি ওনাকে বললাম, তুই আমাকে সত্য করে বলুন তো ঘটনা কি? তিনি বললেন এই কথাগুলো এখন পর্যন্ত। তারপরে তিনি আরেকটা কথা আমাকে বললেন, তিনি খুব মিস করছিলেন তখন তার স্ত্রীকে। তার ছেলের বয়স তখন 9 কি 10 বছর। তিনি কবরের সামনে যে দাঁড়িয়েছেন, কবর তো ততদিনে মিলিয়ে গেছে মাটিতে, একদম মাটি বরাবর। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, চারপাশে একদম নিস্তব্ধ রাতের বেলা, এবং তার পাশে তার স্ত্রী দাঁড়ানো, এবং তার স্ত্রী সেখানে দাঁড়িয়ে তাকে বলছে, কি দেখতে পাস, কি দেখতে চাস, আমি আছি কি না? কিচ্ছু নেই এখন আর, আমার কিচ্ছু নেই। বরং তুই যদি সেদিন বডি দিয়ে সমস্যার সমাধান করেই ফেলতি, আজকে আমি তোর পাশে থাকতাম। এই কথা যখন তার স্ত্রী তাকে বলল, এই কথাটা তো সে শুনলো, সে তাকালো, তার স্ত্রী তার ডান দিকে দাঁড়ানো, স্বাভাবিকভাবে নিল সে, কারণ এইভাবেই সে দেখছে তাকে। কিছু সময় পরে সে একটা ছায়া দেখতে পায়, কবরের আশপাশে ঘুরছে সে। ওই ছায়াটা যখন কবরের আশপাশে ঘুরছে, সেই ছায়াটার সাথে আরেকটা ছায়া এসে মিলল। এই ছায়াটা তার চেনা চেনা লাগে, এবং তার পাশে তার স্ত্রী তখন দাঁড়ানো। তার স্ত্রী তখন মুচকে হাসছে, যেন সেই ছায়াটা তার স্ত্রীর সাথে কথা বলছে, এবং এই সম্পর্কটা তিনি মেনে নিতে পারছেন না। ছায়ার সাথে কেন তার স্ত্রী কথা বলবে? তিনি দেখছেন ওই যে ছায়াটা, যেটা তার স্ত্রীর কবরের চারপাশে ঘুরছে, তার স্ত্রী তো তার ডান পাশে, ওইখান থেকে সে তার স্ত্রীর সাথে কথা বলছে। তার স্ত্রী তার মুখে জবাব দিচ্ছে অন্যভাবে, মানে হেসে হেসে সে জবাব দিচ্ছে। একটা পর্যায়ে তার এত বেশি রাগ উঠল যে সে কোনো কিছু তোয়াক্কা না করে হঠাৎ তার এই স্ত্রী যে জীবিত না, তারই গলা চেপে ধরার চেষ্টা করলো সে। এবং যখনই তার গলা সে চেপে ধরার চেষ্টা করলো, সেই গলাটা সে ধরলো ঠিকই, কিন্তু কেন জানি মনে হলো যে এবার সে নিজের গলা নিজে চেপে ধরেছে। সে নিজের গলা নিজে চেপে ধরেছে, নিজেই নিজেকে চাপ দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু অপর হাত দিয়ে সেটা আলগা করে ফেলেছে সে। তখন তার গলায় যে চাপটা সে তৈরি করেছিল, সেটা সে তখন আলগা করে ফেলেছে নিজেই। এবং সে যখন আলগা করে ফেলেছে, সে দেখতে পাচ্ছে তার স্ত্রী হাসতে হাসতে চলে যাচ্ছে কার সাথে জানি কথা বলতে বলতে, কিন্তু সেই যার সাথে কথা বলছে সে একটা ছায়া। কিন্তু আবারও তার স্ত্রী তার ডান পাশে তখন, এবং তার স্ত্রী তার দিকে তাকিয়ে হাসছে, বলছে, তুই আসলে পাগল হয়ে গিয়েছিলি তাই না? তো সহ্য হয়নি তাই না? তো মাথা গরম হয়ে গিয়েছিল? তুই চাইলেই সমস্যার সমাধান করতে পারতি, বলেছিলাম না যে বডিটা দিয়ে তুই সমস্যার সমাধান কর? তুই তখন করলি না কেন? তখন প্রথমবার, মানে শরাফত আমাকে বলছিলেন, শরাফত সাহেব, তাহলে তখন প্রথমবার এতগুলো জীবনে এত বছর পার করে এসছেন, এই যে 8-9 বছর তখন আর কি, অলমোস্ট 10 বছর, ওই সময় তিনি প্রথমবার উত্তর দিলেন তার এই কথিত স্ত্রীকে।
যে আমি যা চেয়েছি আমি তাই করেছি, আমার পক্ষে যা সম্ভব আমি তাই করেছি। তুমি আমাকে যেটা করতে বলছো সেটা যদি আমি সেই সময় করতাম, তুমি নিজেও ডুবতে আর তুমি আমাকেও ডুবিয়ে দিতে। আমি কোনো কিছু নিয়ে ডুবিনি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক। আমি তোমাকে অনেক ভালোবাসি, যা তুমিও জানো। কিন্তু আমি এখন তোমাকে অনেক বেশি ঘৃণা করি, ঘৃণা। তো সে যখন তার স্ত্রীকে বললো যে আমি এখন অনেক বেশি ঘৃণা করি তোমাকে, ঠিক সেই সময় তার স্ত্রী তার পেটটা বের করে তাকে দেখিয়ে বলল, তার আমার কি দোষ? আমার কি দোষ? এই যে আমার পেটে যে বাচ্চা ছিল সে বাচ্চার কি দোষ? তোকে বলেছিলাম যে সমস্যার সমাধান করে দে, তুই কেন করলি না সমাধান? তুই আমাকে কেন খুন করলি? এবার সে তার স্ত্রীকে বলল, আমি চেয়েছিলাম তো সমস্যার সমাধান করতে, পারিনি। হাত কেঁপে গেছে, দেখো এই যে হাত কাঁপে, হাত কেঁপে গেছে, পারিনি সমস্যার সমাধান করতে। এরপর আর বেশি কথা বলতে পারলেন না ওই সময়। এই লোক যেহেতু কথা বলতে পারছে না, তাকে আর উত্তর মানে তাকে আর চাপ দেওয়া তো সম্ভব না আমাদের পক্ষে কোনো মতে। আন্দাজ করতে পারছিলাম ঘটনা কি, আন্দাজ করতে পারছিলাম যে তিনি তার নিজের স্ত্রীকে খুন করেছেন। কিন্তু কেন, এটা তখনও জানা বাকি। কিন্তু এই লোকের সাথে আমার মাত্র পরিচয়, এই জন্য সেই দিন আর জানতে পারিনি। আমরা দুজন অনেক কথা বলেছি, মানে আমি এবং আমি সাহেব, আমরা অনেক অনেক কথা বলেছি লোকের ব্যাপারে, অনেক ইনফরমেশন, তার প্রত্যেকটা কথা মানে ভেরিফাই করার মতো সব ভেরিফাই করেছি আমরা, সব সে সত্য বলেছে। কিন্তু আমি সাহেব ধরতে পারছেন না, কারণ এত তার ধরা যায় না যে সে কিভাবে তার স্ত্রীকে খুন করেছে সবার সামনে। তো আমি কৌশল অবলম্বন করলাম, কৌশল মানে কৌশল অবলম্বন করব এমন সময় রাতে বেলা ফোন, মানে শরাফত রীতিমতো মানে তা কি জানি হয়ে গেছে। মানে আমি ফোনে শব্দ শুনছি, ফোনে আমি শব্দ শুনতে পাচ্ছি। তো আমার পক্ষে তো রাত্রে ওই সময় চলে যাওয়া সম্ভব না। তারা শরাফতকে হাসপাতালে নিয়ে গেছেন। মূলত শরাফতকে নাকি তার রুম থেকে শব্দ আসছিল, দাবাদাবি শব্দ আসছিল, গেল এবং তারা দেখতে পাচ্ছে শরাফত নিজের গলা নিজে টিপে ধরে রেখেছে এবং কোনো মতে ছেলে ছাড়ায়, ছেলের গায়ে শক্তি রয়েছে, ছেলে কোনো রকম ছাড়া থাকে এবং ছাড়িয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল, শরীর প্রায় নীল হয়ে গিয়েছিল। তো তিনি হাসপাতালে ছিলেন এবং ওই অবস্থায় তিনি বললেন যে একটু আমার সাথে কথা বলবেন। তার ছেলে অনেক রিকোয়েস্ট করে, আমি দুইবার ডেনাই করি, কিন্তু তৃতীয়বার আবার আমি রাজি হই এবং একদিন আসরের সময় আমি হাসপাতালে যাই। এবার আমি বলবো আসলে কি ঘটেছিল। বলেছিলাম আমি আপনাদেরকে, সে পোস্ট অফিসে চাকরি করতো, সরকারি চাকরি, এবং সে একদিন বাড়িতে ফিরে এসেছিল। সে জানতে পেরেছিল তার স্ত্রীর অন্য আরেকজনের সাথে সম্পর্ক রয়েছে এবং তার স্ত্রী যে প্রেগন্যান্ট এটা তার নিজের সন্তান না, কারণ সে হিসেব কষেছিল। সে বুঝতে পেরেছিল যে সন্তান তার না। তার স্ত্রী যখন তাকে বলেছিল যে সে প্রেগন্যান্ট, তখন সে খুশি ছিল, কিন্তু সে পরে জানতে পারে যে তার স্ত্রী তার সাথে চিট করেছে। তাদের সম্পর্ক ছিল ভালোবাসার, কিন্তু তারপরও তার স্ত্রী কেন এই কাজ করেছে সে তখনও জানতো না, আর সে জানার চেষ্টাও করেনি। এই যে সে রাতের বেলা যখন ঘুমিয়ে থাকা অবস্থায় সে ছায়া দেখতো ওয়ালে, দেয়ালের মধ্যে ছায়া, এটা আমাদের সেই অবস্থা যে অবস্থায় আমাদের অন্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে নারী হোক এবং পুরুষ হোক, তারা তখন ঘুমাতে পারে না, তারা তখন অন্ধকারের দিকে তাকিয়ে থাকে এবং তারা এই ছায়াগুলোকে দেখতে পায়। এই ছায়াগুলোর ভেতরে সেই শয়তানদের চেহারা তারা আঁকতে শুরু করে। এই ছায়াগুলো তাদের কল্পনাকে আরো ভারী করে তোলে, এই ছায়াগুলো তাদের ব্যথাকে আরো বাড়িয়ে তোলে।
যে ছায়া সে দেখতে পাচ্ছিল, সে ছায়া বারবার তার কল্পনার সীমারেখাকে অতিক্রম করে নিয়ে যাচ্ছিল। যখন তার চোখের সামনে একটা ছবি বারবার ভেসে আসছিল যে তার স্ত্রী হয়তো আরেকজনের আলিঙ্গনে। এটা কোনো পুরুষ অথবা কোনো নারীও সহ্য করবে না, যে তার স্বামীর আলিঙ্গনে অন্য কোনো নারী। কাউকে সে কিচ্ছু বলতে পারেনি, কাউকে সে কিচ্ছু বলেনি। সে বরং অপেক্ষা ছিল যে সে কি করবে। সে যত চুপ ছিল তত তার ভেতরে রাগ বাড়ছিল। সে বেশ কয়েকবার চেষ্টা করেছে বটি দিয়ে তার স্ত্রীর গলা কেটে ফেলার, এক কোপ দিয়ে। কয়েকবার সে বটি নিয়ে এসছে রান্নাঘর থেকে, সে বারবার বটি নিয়ে আসতো। রাতের বেলা তার ঘুম নষ্ট হয়ে গিয়েছিল, তার একদম ঘুম আসতো না। সে টেবিলে বসে যখন লিখত, সেই যে একটা দুইটা লাইন যে সে লিখত, শত কষ্টে ওই ঠোঁটে হাসি ফুটে, তা কেবল ওই যন্ত্রণার কারণে। কোনো মানুষ নেই, কেউ নেই যে সে নিজের এই যন্ত্রণার কথা কাউকে বলবে। কেউ ছিল না। তার চোখের সামনে যে তার নকল স্ত্রী, তা হচ্ছে তার সেই কল্পনা, কারণ সে তার স্ত্রীকে খুন করতে চাইতো। স্বাভাবিকভাবে যে কেউ এই কাজ করবে, যে কেউ করে ফেলবে। মানুষ সহ্য করতে পারে না অনেক কিছু, কিন্তু সে নিজের ভেতরে সবকিছু পালতে শুরু করে দিয়েছিল। তখন সেটা সাধারণ মানুষ, তার যে নকল স্ত্রীকে সে দেখতে পাচ্ছে, সে নকল স্ত্রী যে তাকে বারবার বলছিল যে বটি দিয়ে সবকিছু কেটে ফেল, বের করে ফেল, এটা তার নিজের অন্তরের চিন্তা ভাবনা। সে চাইতো পেট কেটে সে বাচ্চা বের করে ফেলে দিতে। সে চাইতো পেট কেটে রাউন্ড করে সে পেট কেটে সে বাচ্চাকে টেনে হিঁচড়ে বাইরে ফেলে দিতে, কারণ ওইটা একটা নাপাক জারজ। একজন পুরুষের পক্ষে অনেক কিছু সহ্য করা কঠিন, ঠিক তেমনি একজন নারীর পক্ষে অনেক কিছু সহ্য করা কঠিন। সে সহ্য করে গেছে, তার আশেপাশে কেউ ছিল না যাকে সে বলতে পারে। জানি না কেন সে বলতে পারেনি কাউকে। কিন্তু দিন সপ্তাহ মাস একের পর এক সময় যেতে লাগলো। সে নিজের কল্পনার ভেতরে আটকে গিয়েছিল যে সে কি খুন করবে তার স্ত্রীকে, নাকি সে খুন করবে না, সে বুঝতে পারছে না। একটা সময় তার যন্ত্রণাটা কিছুটা কমে গিয়েছিল, কারণ অনেকটা সময় পার হয়ে গিয়েছিল তো, এবং তার মাথার ভেতর দেখে তার স্ত্রীর প্রেগনেন্সি পুরোপুরি বেরিয়ে গেছে তখন। কারণ সে কারোর সাথে আর কথাই বলতো না। সবাই তো দেখতেই পাচ্ছিল যে সে বদলে গেছে হঠাৎ। সে তার স্ত্রীর সাথে কথা বলতো না, কার সাথে কথা বলবে সে? নিজের সাথে সে কথা বলতো, যে বড় ছায়াটা যে তাকে বারবার বলতো তুই বউকে মেরে ফেল আর ওই ছায়াটাকেও মেরে ফেল। তা হলো নিজের সত্তার সাথে মানুষ কথা বলে যখন মানুষ কাউকে খুঁজে পায় না। নিজের সাথে যখন মানুষ নিজে কথা বলে, তখন এই লোকের যন্ত্রণার হিসাব কেউ কখনো মিলাতে পারবে না। তারপরও সে কিভাবে যেন টিকে ছিল। কিন্তু যখন প্রেগনেন্সি সেই দিন চলে আসলো, যেদিন সে নিজের ঘরের ভেতর ঢোকার পরই তার মাথার মধ্যে ঢুকলো সে যে কাপড় নেওয়ার জন্য এসছে, তার স্ত্রী যে মেলামেশা করেছে এটা কি এই ঘরেই করেছে। তখনই এই জন্য তার কানের ভেতরে ফিসফিসানি এবং হাসির একটা শব্দ এসেছিল। তার ভেতরে সে রাগ, সে ক্ষোভ, সে জিদ পূর্ণরূপে ফেরত আসে সেই দিন। সে ওই বাচ্চার গলা টিপে মেরে ফেলার চিন্তা ভাবনা করেছিল। এমন না যে সে করেনি, সে তার ডান হাত দিয়ে চেষ্টা করেছিল, পারেনি দেখে সে বাম হাত দিয়ে চেষ্টা করেছিল, পারেনি। সে আমাকে বলেছিল তার হাতের ভেতরে তো ওই বাচ্চার গলা আসছে না, চাপ দিবে কোথায়। রাতের বেলা একদিন সে চেয়েছিল, কিন্তু যখন এই বাচ্চার চেহারাটা তার চোখের সামনে আসলো, তার ভেতরটা কেমন যেন একটু এলোমেলো হয়ে গেল। আসল কালপ্রিট তো আরেকজন, এর দোষ কি? তার নজর যে তার স্ত্রী যে ঘুমন্ত। ওই দিন সকালবেলা ওই
অন্য একটা ওয়ার্ডের সামনে তিনি ছিলেন। তো রোগীকে যে ওষুধ দেওয়া হচ্ছিল সেই ওষুধ থেকে কিছু ওষুধ তিনি নিয়ে নিয়েছিলেন। পড়ালেখা জানতেন বিধায় তিনি বুঝে গিয়েছিলেন যে ওগুলো ঘুমের ওষুধ। বাইরে থেকে সেই ওষুধ দেখিয়ে কিনে আনলেন তিনি, এবং সবার সামনে যখন স্ত্রীকে খাবার খাইয়ে দিচ্ছেন, ওষুধ খাওয়ানোর কথা, সেই সময় তিনি ওষুধ বদলে দিয়েছিলেন। তিনি ভাবতে পারেনি তার স্ত্রী মারা যাবে, বরং তো চিন্তা ভাবনা ছিল তার স্ত্রীকে যদি আরো বেশি ঘুম পাড়িয়ে দেওয়া যেতে পারে। যদি সবাই দেখা যায় সে সারাদিনই ঘুমাচ্ছে, ডাক্তাররাও তার ট্রিটমেন্ট করবে, সবকিছুই করবে, একটা পর্যায়ে রাতের বেলা তো তাকে একা ছেড়ে দিবেই। তখন তার ইচ্ছে ছিল যে বালিশ চাপা দিয়ে তার স্ত্রীকে সে মেরে ফেলবে। কিন্তু সে যে চিন্তা ভাবনা করেছে যে বালিশ চাপা দিয়ে সে যার স্ত্রীকে মেরে ফেলবে, তার আগে তার স্ত্রী মারা গেছে ঘুমের ভেতরেই। কিন্তু সে এরপরে চেষ্টা করেছিল বাচ্চাকে মেরে ফেলতে, কিন্তু সে পারেনি। সে বাচ্চা তার সামনে বড় হয়েছে যে বাচ্চা তার নিজেরই না, এবং তার স্ত্রী, তার মৃত স্ত্রী তার চোখের সামনে আসতে শুরু করলো, ওই যে বললাম যেভাবে। এবং যে বাচ্চা তার নিজের ঔরসের না, সে বাচ্চাকে সে বড় করতে 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 আছে সে কোথায় নিয়ে এসছে তাকে কেউ জানে না। আজকে আমি বলছি, শরাফতের আসল নাম তো আমি বলি নাই। ওই ছেলেটা বাপ, ওই ছেলে না, ওই ছেলে জানে না যে ওর বাবা না আসে। আর আর কি বলবো আমি, আপনি ভাবতে পারেন যে সে তার স্ত্রী যে ঘটনা ঘটিয়ে গেছে দুনিয়াতে, যে জিনিসটাকে সে সইতে পারেনি, এবং এবং সে কয়েকটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়েছিল, তার স্ত্রী মারা গেছে। প্রমাণ কোথায় যে সে তার স্ত্রীকে খুন করেছে? প্রমাণ নাই তো। প্রমাণ কই যে এই সন্তান তার না? কিন্তু সে তো আমাকে বলেছে যে এই সন্তান যে তাকে হাসপাতালে নিয়ে এসছে, এই সন্তান তার না। এই সন্তান সে সেই 0 দিন থেকে আজ পর্যন্ত নিজের কাছেই রেখেছে, এবং সে সারাটা দিন ওর চেহারার দিকে তাকিয়ে থাকতো, আর নিজের ভেতরে যে রাগ ক্ষোভ তার নিজের ভেতরে সে রাখতো। পুষে গেছে সে মৃত্যুর আগ পর্যন্ত। এমন কি যখন এই কথাগুলো সে যখন আমার কাছে স্বীকার করে যে হ্যাঁ সে নিজে ঘুমের ওষুধ দিয়েছিল, ওষুধ বদলে দিয়ে, তখন সেই কারেন, তার স্ত্রী, সে কারেন বলছিল যে দেখ এইবার তুই স্বীকার করলি তুই খুনি। তখন সে একদলা থুতু মেরেছিল তার ওই স্ত্রী কারিনের দিকে, এবং সে বলেছিল অনেক ভালোবাসি আমি তোমাকে, আর আমি অনেক বেশি ভালোবাসতাম তোমাকে, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে এত বেশি ঘৃণা করে যা তুমি কল্পনা করতে পারবে না, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক। কিন্তু আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি এখন। এই ঘটনা 3-4 বছর আগের। এটা যখন আমি শুনি, আর ওই শরাফত, তার নাম তো বললাম শরাফত, তার নাম তো শরাফত না, সেও মারা গেছে 2 মাস আগে। এই 3-4টা বছরও যে পরে গেছে না, সে সাফার করে গেছে। এবং আমি জানি না কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। অবশ্যই কাউকে খুন করা পাপ, ঠিক তেমনি
বেইমানি করাও পাপ। আর ঠিক তেমনি যার নিজের না, যেই রক্ত নিজের না, সেই রক্তকে নিজের চোখের সামনে বড় হতে দেখা এবং নিজেই তাকে পালা, এ মাথায় ধরে না, আসলেই মাথায় ধরে না, কিন্তু এটাই সত্য।